হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত কিছু দেখলে বা শুনলে কিছু সময়ের জন্য মানুষের মস্তিষ্ক কি বলা উচিত বা কি করা উচিত সেটাই ভুলে যায়। আর সেরকমটাই হয়েছে এখন অনিমার সাথে। কিছুটা সময় ও সম্পূর্ণ অবাক হয়ে তাকিয়েছিল ওর মামার দিকে। যখন অনিমা বুঝতে পারল কি হচ্ছে, তখনও বিস্ময় ভরা দৃষ্টিতে ওর মামা আশরাফ মৃধার দিকে তাকিয়ে বলল, মামা কি বলছো কি তুমি এসব? আমি কখন তোমাদের বাড়ি গেলাম? পাশ থেকে ওর মামি মিসেস রাহিলা এসে অনিমাকে আরও অবাক করে দিয়ে বললেন, কবে মানে? কাল সকালেই তো এলি, তোর কোচিংয়ে ছুটি পড়েছে তাই? অনিমা যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। অবাক দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। এভাবে মিথ্যা বলার কারণটা ওর সহজ সরল মন ওর মস্তিষ্কে পৌঁছে দিতে পারছে না। অফিসার বলল, কি হলো? আপনার মামা মামি তো বলছে আপনি বাড়িতেই ছিলেন না, তাহলে? ও অফিসারের দিকে একবার তাকিয়ে আশরাফ মৃধার কাছে গিয়ে বলল, মামা তুমি মিথ্যে কথা কেন বলছো? তুমি জানো না ওরা আব্বুকে কতটা কষ্ট দিয়ে মেরেছে? মামু প্লিজ সত্যিটা বলো ওদের। আশরাফ মৃধা এবার অফিসারের দিকে তাকিয়ে বলল, স্যার, কিছু মনে করবেন না। আসলে বাবাকে খুব ভালোবাসতো তো, হঠাৎ করে ওর বাবার মৃত্যু মেনে নিতে পারেনি, তাই মেন্টাল একটু। এটুকু বলে অনিমার মাথায় হাত বুলিয়েই বলল। অনিমা মামার হাত সরিয়ে দিয়ে অফিসারের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমার আব্বু সুসাইড করেনি। আমার আব্বু অ্যাওয়ার্ড ছিল না যে সুসাইড করবে। প্লিজ স্যার আমার কথাটা বিশ্বাস করুন। অফিসার ভুরু কুঁচকে বলল, কি করে বিশ্বাস করব? তুমি তোমার বক্তব্যের কোনো প্রমাণও দেখাতে পারছো না, আর বলছো তোমাকে মারার জন্য তুলে নিয়ে গেছিল। তাহলে ছেড়ে দিল কেন? বলো, কেন ছেড়ে দিল? অনিমা কোনো উত্তর দিতে পারল না। কি করে দেবে? উত্তরটা তো ওর অজানা। মিস্টার রঞ্জিত এগিয়ে এসে বলেন, অভিষেকও সম্মতি দিয়ে বলল, সেই তো, এরকম একজন সৎ ভালো মানুষকে কেউ মারার কথা ভাবতেও পারে না। অনিমা এবার রেগে রঞ্জিত চৌধুরীর দিকে তাকিয়ে বলল, একদম নাটক করবেন না। আপনি খুন করেছেন আমার আব্বুকে। হ্যাঁ আপনি আপনি কি আমি বলে একটা ইট তুলে নিয়ে রঞ্জিত চৌধুরীকে মারতে গেলে অফিসার অনিমার হাত ধরে পড়ল। বিহেভ ইয়োর সেলফ। নাবালিকা, তাই জেল না হলেও হোম পাঠানোর ব্যবস্থা করতেই পারি। আর তোমার মামা ঠিকই বলেছে, ইউ নিউ রেস্ট। বলে অনিমার হাত থেকে ইটটা নিয়ে ফেলে দিল। অনিমা আর কিছু না বলে হাসান কোতালের লাশের সামনে বসে পড়ল। ও বুঝে গেছে ওর কথা কেউ শুনবে না, তাই চুপচাপ নিজের আপুর দিকে তাকিয়ে চোখে জল ফেলতে লাগলো। অফিসার মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে বাঁকা হাসলেন। উত্তরে মিস্টার রঞ্জিতও হাসি দিলেন। হ্যাঁ, অনিমার মামা মামি আর অফিসার সবাইকে মিস্টার রঞ্জিত টাকা দিয়ে কিনে নিয়েছে, এমনকি প্রেসের লোকেদেরও টাকা খাইয়ে রেখেছে। না হলে অনিমার এসব কথা এভাবে উড়িয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। পুলিশ অফিসাররা ডেড বডি নিয়ে যাওয়ার সময় আরেক বিপদ হলো। অনিমা কিছুতেই নিয়ে যেতে দেবে না, কিন্তু পোস্টমর্টেমের জন্যই তো নিতে হবে। অনিমাকে লেডি অফিসাররা জোর করে ওকে ধরে রেখেছে। বডিটা নিয়ে পুলিশরা যাওয়ার পর বাকি সবাই চলে গেল। অনিমা বসে বসে চিৎকার করে কাঁদছে। কিছুক্ষণ পর আশরাফ মৃধা এসে শক্ত গলায় পড়ল, কান্নাকাটি হয়ে গেলে এবার ভিতরে চল। অনিমা অবাক হয়ে তাকালো আশরাফ মৃধার দিকে। তারপর কিছু একটা ভেবে চোখ মুছে উঠে দাঁড়িয়ে পড়ল। তোমরা মিথ্যে কেন বলছো? হ্যাঁ আমি তো তোমাদের বাড়িতে ছিলাম না। তাহলে কেন বললে না সত্যিটা? উল্টো আমাকে মেন্টালি চিক বানিয়ে দিলে সবার সামনে। কেন করলে এমন? কেন? আশরাফ মৃধা কষিয়ে একটা থাপড় মারল অনিমার গালে। তাল সামলাতে না পেরে বসে পড়ল অনিমা। গালে হাত দিয়ে ছলো ছলো চোখে আশরাফ মৃধার দিকে তাকাতে উনি ধমকে সুরে বললেন, তো কি তোদের জন্য আমরা মারা যাব নাকি? বেশি হিরোগিরি দেখাতে গিয়ে তোর বাবা মরলো, তোকে কেন ছেড়ে দিল সেটাই বুঝতে পারলাম না। মানুষ একটা ধাক্কা কাটিয়ে ওঠার আগেই একটার পর একটা নতুন নতুন ধাক্কা পেলে তখন তার মধ্যে আর অবাক হওয়ার বা প্রতিক্রিয়া করার কোনো ক্ষমতা থাকে না। তাই অনিমাও আর কোনো প্রতিক্রিয়া করছে না। গালে হাত দিয়ে মাথা নিচু করে চোখের জল ফেলে যাচ্ছে। ওর সত্যি আর কিছুই বলা নেই। মিসেস রাহিলা আশরাফ মৃধাকে চোখ রাঙিয়ে কিছু ইশারা করে অনিমার কাছে বসে বলল, দেখ মা, মামার কথাই কিছু মনে করিস না। উনি তো তোকে ভালোবাসেন। আমরা যা করেছি তোর ভালোর জন্যই করেছি। আশরাফ মৃধাও এসে বলল, হ্যাঁ মা, দেখ, আমরা সত্যিটা বললেও কোনো লাভ হতো না, বরং আর বিপদ বাড়তো, তাই না?
অনিমা কিছু না বলে চুপচাপ উঠে ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। ও কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে যে ওর কান্না দিন সবে শুরু হয়েছে। ও নিজের মনকে কিছুতেই মানাতে পারছে না যে ওর আব্বু আর নেই। কাল অবধি যেই মানুষটা ওকে যত্ন করে নিজের বুকে আগলে রেখেছে, সেই মানুষটা আর নেই। গত পরশু রাতেও ও ওর আব্বুর বুকে মাথা রেখে ঘুমিয়েছিল, আর আজ নেই ওর আব্বু। কেন এরকম হলো? সোফায় গম্ভীর মুখ করে বসে আছে রঞ্জিত চৌধুরী। রিকের আসার অপেক্ষা করছে। মেয়েটাকে মারতে কেন দিল না ও? ওনার ছেলের হঠাৎ এরকম করার কারণটা বোধগম্য হয়নি তার। ছেলের এই কাজে খুশি নন উনি। এরই মধ্যে রিক ঘড়ি ঠিক করতে করতে এসে রঞ্জিত চৌধুরীকে উদ্দেশ্য করে বলল। কিছু বলবে? রঞ্জিত চৌধুরী ভুরু কুঁচকে রিকের দিকে তাকিয়ে বলল। এসবের মানে কি রিক? মেয়েটাকে ছেড়ে দিলে কেন তুমি? কতটা ঝামেলা হতে বুঝতে পারছো? ফেসে যেতাম পুরো। রিক হু কেয়ার্স ভাব নিয়ে বলল। হয়নি তো কিছু, এত ভাবছো কেন? মিস্টার রঞ্জিত রাগী কণ্ঠে বলেন। হয়নি কারণ ওর ওই মামা মামির মুখ টাকা দিয়ে বন্ধ করেছিলাম, আর ওই অফিসার আর প্রেসকেও টাকা দিতে হয়েছে। যদি রাজি নাও হতো তাহলে? রিক হালকা হেসে বলল। টাকার কাছে সবাই মাথা নামিয়ে নেয় ড্যাড। মিস্টার রঞ্জিত এবার বেশ বিরক্ত হয়ে বললেন। যদি তাই হতো তাহলে ওই হাসান কোতোয়ালকে মারতে হতো না। যাই হোক, মেয়েটাকে মারতে দিলে না কেন? রিক একটু আলসেমি ছেড়ে সোফায় বসে বলল। তোমার একমাত্র বৌমাকে নিজের হাতে মেরে ফেলবে? নট ডান। এটা শুনে কবি শেখও অবাক হয়ে তাকালো রিকের দিকে। মিস্টার রঞ্জিত আকাশ থেকে চুপ করে মাটিতে পড়লেন। এমন অবস্থা উনি অবাক হয়ে বললেন। কী সব বলছো? বৌমা মানে? রিক সহজ সরলভাবে বলল। মানে খুব সিম্পল ড্যাড, আমি ওকে বিয়ে করছি। মিস্টার রঞ্জিত যেন অবাকের শেষ পর্যায়ে চলে গেছেন। উনি সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। পাগল হয়ে গেছো? কী সব বলে চলেছো? রিক দৃঢ় কণ্ঠে বলল। তুমি জানো আমি যা বলি ভেবেচিন্তে বলি। মিস্টার রঞ্জিত খুব ভালো করে চেনেন তার ছেলেকে। একবার যেটা বলে সেটা যে কোনো মূল্যে করে ছাড়ে। কারোর কথা শোনার ছেলে ও নয়। তাই এখন ওনার ছেলেকে বিগড়ে দেওয়া মানে লাভের লাভ কিছুই হবে না, উল্টো ঘরে অশান্তি হবে। তাই ভুরকুচকে বলেন। কিন্তু কালকে তো তোমার ফ্লাইট, তুমি এখানে ছুটিতে এসেছো, সেটা কি ভুলে গেছো? রিক গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল। না ভুলিনি, আর এটাও ভুলিনি যে 2 বছর পর আমি ফেরত আসছি। মিস্টার রঞ্জিত গম্ভীর মুখ করে বসে রইলেন। কবি শেখও চুপ করে আছে। কিছুক্ষণ নীরবতার পর রিক বলে উঠল। বাট 2 বছর পর এসে যাতে ওকে আমি সম্পূর্ণ সুরক্ষিত দেখতে পাই। আদারওয়াইজ ইউ নো বেটার। মিস্টার রঞ্জিত আর কবি শেখ দুজনেই তাকালো রিকের দিকে। রিক সেদিকে পাত্তা না দিয়ে কিচেনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল। মম, আমার কফিটা রুমে পাঠিয়ে দাও। বলেও উঠে চলে গেল। মিস্টার রঞ্জিত গম্ভীর মুখ করে বসে আছে। কবি শেখ তার দিকে তাকিয়ে বলল। চিন্তা করছেন কেন জিজু? ওই পুচকি মেয়ে কী বা করবে? রিক বাবা যদি ওকে নিয়ে খুশি থাকে তো থাক। মিস্টার রঞ্জিত চোখের ইশারে সম্মতি জানালো। আর কবি শেখ আপন মনে কিছু একটা আওড়ে নিয়ে বাঁকে হাসি দিলেন। যেই হাসি সত্যি অনেক বড় রহস্য। অনিমা ওর মামার বাসার জানালার কাছে মনমরা হয়ে বসে আছে। 2 দিন আগে হাসান কোতোয়ালের লাশ দাফন করা হয়েছে। ও ওর আব্বুকে আর কখনো দেখতে পাবে না। এটা ভাবতেই ওর বুকের ভেতর ভার হয়ে আসছে। চোখ দিয়ে ধীর গতিতে জল গড়িয়ে পড়ছে। এদিকে আশরাফ মৃধা সোফায় বসে চা খেতে খেতে টিভি দেখছেন। মিসেস রাহেলা রাগে গজগজ করে এসে ওনার পাশে বসে বলেন। নিজের ভাগ্নিকে এখানে এনে রাখলে ওকে বসিয়ে বসিয়ে খাওয়াবে কে? মহারানী তো রুম থেকে বেরোনোর নামও নেয় না, শুধু পায়ের ওপর পা তুলে বসে খাচ্ছে। আশরাফ মৃধা ভুরু কুচকে টিভির দিকে তাকিয়ে বলেন। ওকে সাধে রাখিনি এখানে আমি। তোমার মতো হাঁটু নিচে বুদ্ধি নিয়ে ঘুমাই না আমি। খুব ভেবে চিনতে একে এখানে রেখেছি আমি। হাসানের সব প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স সব ওর নামে। এগুলো হাতছাড়া করে দেব? মিসেস রাহেলা একটু চিন্তিত কণ্ঠে বলল। কিন্তু তোমার ভাগ্নি এসব দেবে আমাদের? আশরাফ মৃধা বাঁকা হেসে বলেন। নিতে হবে না, এমনিতেই আমাদের হয়ে যাবে। মিসেস রাহেলা অবাক হয়ে বলেন। কিন্তু কি করে? আশরাফ মৃধা টিভি থেকে চোখ সরিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে হেসে বলেন। যদি অক্রর সাথে ওর বিয়ে দেওয়া যায় তাহলে? মিসেস রাহেলা ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হাসলেন। পরে কিছু একটা ভেবে বলেন। কিন্তু ও রাজি হবে? আশরাফ মৃধা হেসে বললেন। ও হবে না, ওর ঘাড় রাজি হবে।
আর শোনো, কটা দিন যাক, তারপর ওকে আর এত তোষমাত করার দরকার নেই। বয়স কম হচ্ছে, এখন থেকে দায়িত্ব রাখতে হবে। কি বলছি বুঝতে পেরেছো? রাহিলা বেগম উঠে দাঁড়িয়ে পড়লেন। ও নিয়ে ভেবো না, ওকে কি করে টাইট দিয়ে রাখতে হয় সেটা খুব ভালো করেই জানি আমি। এটুকু বলে উনি কিচেনে চলে গেলেন নিজের কাজে। এভাবে কয়েকটা দিন কেটে গেল। প্রথম কয়েকদিন কিছু না বলেও এরপর থেকেই ধীরে ধীরে অনিমার উপর অত্যাচার করা শুরু করলেন ওনারা। একটা দুটো করে এক পর্যায়ে বাড়ির সব কাজ ওকে দিয়ে করানো শুরু করলো রাহিলা বেগম। প্রথমে বকাবকি করলো, পরে গায়ে হাত তোলাও শুরু করলেন। প্রথমত 18 বছরের একটা মেয়ে যে সদ্য বাবাহারা হয়েছে, এতগুলো মানসিক আঘাত পেয়েছে, তার পক্ষে নিজের হয়ে প্রতিবাদ করার মতো ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই ছিল না। আর আজ করা নিয়ে ওর তেমন কোনো আপত্তি ছিল, আর কাজ করা নিয়েও ওর তেমন আপত্তি ছিল না। ওর মতে ওর মামির কাজই তো করে দিচ্ছে, সমস্যা কি? কিন্তু কারণে অকারণে ওর মামি ওর গায়ে হাত তুলতো, আর মামা দেখেও না দেখার ভান করতো। আর সবচেয়ে বড় সমস্যা ছিল ওর মামাতো ভাই অর্ক, কারণ সুযোগ পেলেই ও অনিমার সাথে বাজে ব্যবহার করতো, খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করতো। প্রথমে চুপ থাকলেও এক পর্যায়ে বাধ্য হয়ে মামা মামির কাছে সবটা বলেছিল, কিন্তু তার প্রত্যুত্তরে ওর কপালে জুটেছিল জ্বর আর নিজের চরিত্র নিয়ে বাজে কথা। সেদিনের পর থেকে আর কিছু বলেনি ও। ওর খারাপ লাগতো, কিন্তু কিছুই করার ছিল না ওর। রাতে অন্ধকারে বালিশে মুখ চেপে কাঁদা ছাড়া। একদিন অনিমা সকালে উঠে বই পড়ছিল, হঠাৎ রুমে ওর মামি এসে বলল, কি নবাব জাতি, এভাবে পায়ের ওপর পা তুলে বসে থাকলে চলবে? কিছু কাজও তো করতে পারিস। ওর বাপও বলিহারি, নিজে মরে মেয়েটাকে আমাদের ঘরে জুটিয়ে দিয়ে গেছে। অনিমা মাথা নিচু করে নিচু কণ্ঠে বলল, প্লিজ মামি, আব্বুকে নিয়ে কিছু বলো না। কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। মিসেস রাহিলা বেগম এসে ওর হাত মুচড়ে ধরে বলল। অনিমা চোখ খিচে বন্ধ করে আছে। ওর মামিও ওর হাত ঝাড়া দিয়ে বলল, যা অর্ককে কফি দিয়ে আয়। অনিমা অসহায়ভাবে তাকালো ওর মামির দিকে। ওই ছেলেটার রুমে যেতে হবে ভাবলেই গা শিউরে ওঠে ওর। কিন্তু ও জানে ওর মামিকে এসব বলে লাভে লাভ এটাই হবে যে গালে আরও দুটো থাপ্পড় পড়বে। তাই চুপচাপ চলে গেল কিচেনে। কফি করে মনের সাথে অনেকক্ষণ যুদ্ধ করে তারপর অর্কের রুমে ঢুকলো ও। অর্ক খাটে হেলান দিয়ে বসে আছে। অনিমাকে দেখে একটা বাঁকা হাসি দিল ও। অনিমা মাথাটা নিচু করে টি টেবিলের কফির মগটা রেখে ফিরে আসতে নিলেই ওর হাত ধরলো অর্ক। অনিমা ছাড়ানোর চেষ্টা করতেই গরম কফির মগ ওর হাতের উপর চেপে ধরলো অর্ক। জ্বালায় চোখ বন্ধ করে মৃদু চিৎকার করে উঠল অনিমা। অর্ক জোরে জোরে চেপে ধরেই বলল, এত ছটফট করিস কেন? আমি ধরলেই গায়ে ফোসকা পড়ে, তাই না? অনিমা কাঁদো কাঁদো গলায় বলল। ভাই লাগছে আমার। রিক অনিমার হাত কফি মগে চেপে ধরে উঠে দাঁড়িয়ে পড়ল। লাগার জন্যই দিচ্ছি। এত তেজ কিসের? হ্যাঁ, কদিন পর তো আমারই হবি। এত নাটকের কি আছে? এটুকু বলেই উপর হাত অনিমার কোমরে রাখতে যাবে, তার আগে আশরাফ মিতার অর্ককে ডাকলো। বাবার ডাক শুনে অর্ক অনিমাকে ছেড়ে দিয়ে চলে গেল। অনিমা চোখ মুছে কিচেনে চলে গেল, কারণ এগুলো ওর কাছে এখন স্বাভাবিক হয়ে গেছে। এভাবে কেটে গেল 2 বছর। এই 2 বছরে এগুলো সহ্য করে চলতে হয়েছে অনিমাকে। কথায় কথায় ওকে থাকা খাওয়া খোটা দিত। অথচ হাসান কোতোয়ালের ইন্স্যুরেন্স অফিস থেকে ব্যাংক থেকে প্রতি মাসে যা আসে তাতে অনিমা কেন এই 3 জনেরও খাওয়ার খরচ হয়ে যায়। এগুলো বুঝতে পারে অনিমা, কিন্তু কিছু বলে না। যেমনই হোক, ওরই তো দুনিয়াতে এই মামা মামি আছে। এখান থেকে চলে গেলে ও একা একটা মেয়ে যাবে কোথায়? তবে পড়াশোনা বাদ দেয়নি, কিংবা পলেজায় দিতে পারেনি। অনিমা নিজের স্কলারশিপের টাকা দিয়েই পড়তো। আর এর মধ্যে অর্কের সাথে ওর বিয়েও ঠিক করে ফেলেছে। না করার ক্ষমতা ছিল না ওর। এই 2 বছরে ও ভুলে গেছে যে ওর নিজের জীবনের সিদ্ধান্তও নিতে পারে। গতকাল 2 বছর পর দেশে ফিরেছে রিক। আজ অনিমার কাছে যাবে বলে ঠিক করেছে। 2 বছর ছোটোখাটো খবরাখবর রেখেছে অনিমার সম্পর্কে। কোন ইউনিভার্সিটিতে পড়ে, কোথায় আছে সব। তবে ঘরের ভেতরের খবর তো ওর জানা নেই। ও কার ড্রাইভ করছে আর ভাবছে 2 বছর ধরে অপেক্ষা করেছি আজকের দিনটার। আজ থেকে তুমি শুধু আমারই, ইউ আর অনলি মাইন। এদিকে অনিমা ক্লাস শেষে সিঁড়ি দিয়ে নিচে নামবে, তখনই হচট খেয়ে পড়ে যেতে নিলেই পাশ থেকে যেতে থাকা একটা ছেলে ওর হাত ধরে ফেলো। অনিমা সোজা হয়ে দাঁড়াতেই ছেলেটা বলল। অনিমা মুচকি হেসে কিছু বলবে, তার আগে কেউ একজন অনিমাকে হাত ঘুরিয়ে জোরে একটা থাপড় মারল। অনিমা গালে হাত দিয়ে সামনে তাকিয়ে অপরিচিত একজনকে দেখে ডেকে পড়ল। কি আপনি আর আমার সাথে এরকম কেন করছেন?
আর ওকে কোথায় নিয়ে গেল? খুব দরদ উঠল ওর জন্য, তাই না? ওকে এটা বোঝাতে নিয়ে গেছে যে রিক চৌধুরীর জিনিসে হাত দিলে তার কি পরিণাম হয়। এবার চলো, তোমাকেও কিছু বোঝানোর আছে। বলে টেনে নিয়ে যেতে লাগলো অনিমাকে। অনিমা কিছু বুঝতে পারছে না যে কে এই রিক চৌধুরী, আর ওর সাথেই বা কেন এমন করছে। রিক ওকে টেনে গাড়িতে তুলো, তারপর গাড়ি স্টার্ট করে সোজা ওকে নিয়ে নিজের মামার বাড়িতে নিয়ে এলো। তারপর ওকে টেনে নামিয়ে ভিতরে নিয়ে গেল। অদ্ভুতভাবে ওর মামা মামি অর্ক কিছুই বলছে না, যেন তারা জানে যে এটাই হওয়ার। অনিমাকে নিয়ে ওরই রুমে ধাক্কা দিয়ে ফেলে দিল রিক। তারপর বাইরে গিয়ে দরজা লক করে সোজা কিচেনে চলে গেল। অনিমা সমানে দরজা ধাক্কিয়ে মামা মামিকে ডাকছে, কিন্তু তারা সব শুনেও শুনছে না। রিক ওখান থেকে একটা চটা নিয়ে গ্যাস অন করে ওটা পুড়িয়ে উত্তপ্ত করে সেটা নিয়ে আবার অনিমার রুমের দিকে গেল। আশরাফ, মিতা, মিসেস রাহেলা, অর্ক সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করছে। রিক দরজা বন্ধ করে অনিমার দিকে তাকিয়ে দেখে ও ফুলারে বসে কাঁদছে। একটু বেশি শকড হয়েছে মেয়েটা। রিকের হাতে ধোয়া ওটা স্টিলের চটা দেখে অনিমা ভয়ে গুটিয়ে গেল। চিৎকার করে মামা মামিকে ডাকতে লাগলো, কিন্তু ওনারা তো ওনারাই। রিক ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর হাত ধরে সামনে এনে দাঁতে দাঁত চেপে ধরে পড়ল। এই হাতটাই ধরেছিল ওই ছেলেটা, তাই না? অনিমা অসহায়ভাবে তাকিয়ে রিকের দিকে। হঠাৎ কোথা থেকে এলো এই ছেলে, আর কেন ওর সাথে এমন করছে সেটাই বুঝতে পারছে না ও। হঠাৎ করে ওর হাতের উপর গরম চটাটা চেপে ধরল রিক। জোরে চিৎকার করে উঠল অনিমা। প্রায় মিনিট খানেকের মতো অনিমার হাতে চটাটা চেপে ধরে রেখে ওকে ছেড়ে দিল রিক। নিজের হাত ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো অনিমা। রিক রাগে গজগজ করে বলল, নেক্সট টাইম যদি অন্য কোনো ছেলের ধারে কাছে যেতে দেখি না, এমন অবস্থা করব যে আয়নার সামনে দাঁড়ালে নিজেই নিজেকে চিনতে পারবে না। এটুকু বলে ওখান থেকে চলে গেল রিক। অনিমা হাত ধরে বসে কাঁদতে লাগলো। আসলে রিক সকালে বাসাতেই এসেছিল, কিন্তু অনিমাকে পায়নি। পরে ওর মামা মামির সাথে কথা বলে রিক, আর এটাও বুঝতে পারে যে ওনাদের অনিমার প্রপার্টি চাই। ও চাইলে ওদের হুমকি দিয়ে এমনিতেই সব করতে পারতো, কিন্তু ও ঝামেলা চায় না। তাই ওনাদের বলেছে যে অনিমার সব প্রপার্টি ওনাদের থাকবে। শুধু তাই না, ও নিজেও প্রতি মাসে ওনাদের এক্সট্রা টাকা দেবে, কিন্তু তার পরিবর্তে অনিমাকে ওর চাই। মানে আজ থেকে অনিমা ওর। অনিমা এই বাড়িতে থাকবে, কিন্তু অনিমার উপর সব ধরনের রাইট ওর থাকবে। আর অনিমার মামা মামি টাকা লোভে পড়ে রাজি হয়ে যায়। এক কথায় অনিমাকে রিকের কাছে বিক্রি করে দেয়। যদিও রিক চেয়েছিল অনিমাকে এখনই নিয়ে যেতে, কিন্তু কবির শেখ ওকে বলে যে আগে অনিমার অনার্স শেষ হোক, তারপর এসব ভাবতে। এরপর থেকে রিকের নানা রকম টর্চার সহ্য করতে হয়েছে অনিমাকে। কারণে অকারণে নানা রকমভাবে টর্চার করতো ও অনিমাকে। এক পর্যায়ে রিক অনিমার কাছে সবচেয়ে ভয়ের বস্তু হয়ে গেল, যাকে দেখলেই ওর রুহ কেঁপে উঠত। কিন্তু ও বুঝতে পারতো না কেন এমন করে ও ওর সাথে, আর মামা মামি বা কেন কিছু বলে না। একদিন অনিমা ওর মামা মামির কথা শুনে ফেলে, আর সেদিন খুব ভেঙে পড়ে ও। এতদিন সব সহ্য করলেও এবার সব কিছু ওর সহ্য সীমার বাহিরে চলে যায়। এতটা খারাপ মানুষ কি করে হতে পারে? শুধুমাত্র টাকার জন্য নিজের ভাগ্নিকে এমন একটা লোকের কাছে কেউ বিক্রি করে দিতে পারে? তাও সেই লোকটা ছেলে, যে লোকটা ওর বাবাকে খুন করেছে। সত্যি টাকা কি এতটাই শক্তিশালী, যার কাছে মনুষ্যত্বের কোনো জায়গা নেই? সব সত্যিটা জানার পর ও ঠিক করে থাকবে না এখানে। আর ও কিছুতেই ওর বাবার খুনি ছেলের সাথে থাকতে পারবে না। আর সবচেয়েও বড় কথা, রিক খুব খারাপ ব্যবহার করে ওর সাথে। ওর কথা নড়চড় হলেই অমানুষের মতো মারে। একটু সাজার কারণে মুখে গরম জল ঢেলে দেওয়া, ছেলেদের সাথে কথা বলেছে বলে পিঠে গরম শিক চেপে ধরা, এসব সহ্য সীমার বাইরে চলে গেছিল ওর কাছে। অনিমা সেদিন রুমে গিয়ে দরজা বন্ধ করে প্রচুর কেঁদেছিল। এটা ভেবেছে ওর নিজের মামা মামি ওর সাথে এরকম করেছে। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পরেই ও বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল ও, কিন্তু ও জানতো না যে রিকের লোকেরা ওর ওপর নজর রাখছিল। ও বেরিয়ে যেতেই ওর লোকেরা রিককে খবরটা দেয়। অনিমা রাস্তা দিয়ে এক প্রকার দৌড়াচ্ছে। ও চায় না আর এই নরকে থাকতে। হঠাৎ ওর সামনে একটা কালো গাড়ি থামে। গাড়িটা দেখেই ওর আত্মা শুকিয়ে যায়, কারণ গাড়িটা রিকের। রিক গাড়ি থেকে নেমে ওর সামনে এসে দাঁড়ায়। রিককে দেখে অনিমা শক্ত হয়ে দাঁড়িয়ে ভয় একদম সিটিয়ে যায়। রিকের চোখ মুখ লাল হয়ে আছে রাগে। রিক সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারল অনিমাকে। থাপ্পড়টা এতই জোরে ছিল যে ও নিচে পড়ে গেল। রিক অনিমার হাত ধরে টেনে তুলে চুলে মুঠি ধরে পড়ল। খুব সাহস হয়ে গেছে, তাই না? পালাতে যাচ্ছিলে? অনিমা কাঁদতে কাঁদতে হাত জোর করে পড়ল। প্লিজ আমাকে ছেড়ে দিন।
অনিমার এই কথাই রিকের করুণ হওয়ার পরিবর্তে রিকের রাগ আরও বৃদ্ধি পেল। ও অনিমার চুল আরও জোরে টেনে ধরে বলল, যাওয়াচ্ছি তোমাকে, চলো। বলে অনিমাকে টেনে গাড়িতে তুলল। তারপর ওকে বাড়িতে এনে অনিমার রুমে নিয়ে ওর সামনে দাঁড় করিয়ে বলল, আমার হাত থেকে পালাতে চাও? আমার হাত থেকে? বলে আবারও চড় মারল ওর গায়ে। আমার অনুমতি ছাড়া আর বেরোবে বাড়ি থেকে বলো? এরকম নানা কথা বলতে বলতে একটার পর একটা চড় মারতে শুরু করলো। এদিকে অনিমার ঠোঁটের কোণ ফেটে রক্ত পড়ছে, গালের রক্ত জমাট বেঁধে গেছে। সেই নিয়ে রিকের কোনো মাথা ব্যথা নেই। আর যতক্ষণ না রাগ কমছে ততক্ষণ মেরেছে মেয়েটাকে। আর রিক চলে যাওয়ার পর ওর মামিও মেরেছে ওকে। মানুষ কতটা নির্মম হতে পারে তা অনিমা নিজের সাথে ঘটা ঘটনা দিয়েই বুঝতে পারছে। এভাবেই দিন কাটছিল। অনিমার অনার্স ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সামও দিয়ে ফেলেছে। শুরুতে ও কয়েকবার পালানোর চেষ্টা করেছে, কিন্তু ওর মামা মামির জন্য পায়নি। ওই দিনের পর রিক ওর মামা মামিকে হুমকিস্বরে বলে দিয়েছে যাতে পালাতে না পারে, আর চেষ্টা করলেও যাতে ওকে জানানো হয়। অনিমা যতবার পালানোর চেষ্টা করত ওর মামা মামি ওকে আটকে রিককে বলে দিত, আর রিক ততবার এসে শাস্তির নাম করে অনিমার সাথে অমানুষের মতো ব্যবহার করত। এক পর্যায়ে অনিমা নিজেই সেই চেষ্টা থামিয়ে দিয়েছে, কারণ তাতে কোনো লাভ হয়নি, বরং ওকে আরও টর্চার সহ্য করতে হয়েছে। এদিকে অর্কের মাথায় অন্য কিছু চলছে। অনিমার অনার্স শেষ হয়ে গেছে, এখন তো রিক ওকে বিয়ে করে নিয়ে যাবে। যেখানে অনিমা ওর হওয়ার কথা ছিল সেখানে এখন ওই রিককে দিতে হবে। টাকার লোভও সামলাতে পারেনি তাই রাজি হয়েছে। রিকের ভয়ে এই 2 বছর অনিমার সাথে আগের মতো অতটা বাজে ব্যবহার করেনি, কিন্তু ওর তো অনিমাকে চাই, সেটা এক রাতের জন্য হলেও হোক না কেন। আর রিক থোড়ি জানতে পারবে এগুলো চিন্তা করে সঠিক সুযোগের অপেক্ষা করতে লাগলো ও। একদিন রাহেলা বেগমের বাড়ির এক অনুষ্ঠানে ওনারা সকলেই চলে গেল, কিন্তু অনিমাকে নেয়নি, কখনো নেয়ও না ওকে। ও তো ছিল ওই বাড়ির ফেলনা বস্তু, যেটাকে এক কোণে ফেলে রাখা হয়। রাতে অনিমা একে একে নিজের রুমে গুটিসুটি মেরে বসে আছে, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বাজ পড়ছে, যার ফলে কারেন্টও নেই। মোমবাতি জ্বালিয়ে রেখেছে। ওর আব্বুর খুন হওয়ার সেই রাতের পর থেকে বাজ পড়লে খানিকটা ভয় লাগে ওর। মনে হয় এই বাজ পড়া ওর জন্য অশুভ, বড্ড বেশি অশুভ। হঠাৎ দরজা খোলার আওয়াজে চমকে তাকালো অনিমা। উঠে দাঁড়িয়ে দেখে অর্ক রুমে ঢুকে দরজা বন্ধ করছে। অনিমা ঘাবড়ে গিয়ে বলল, ভাইয়া তুমি এখানে, তুমি যাওনি? অর্ক বাঁকা হেসে অনিমার দিকে তাকিয়ে বলল, ভাবলাম তুই এখানে একা একা বোর হচ্ছিস, তাই তোকে একটু কম পাপ্পি দেই। এটুকু বলে অনিমার দিকে বাঁকা হেসে এগুতে লাগলো অনিমা। বেশ ভালোই বুঝতে পেরেছে যে ওর মতলবটা কি, কিন্তু ও কি করবে সেটাই বুঝতে পারছে না, শুধু পিছিয়ে যাচ্ছে। অর্ক ওর কাছে আসতেই ওর সিটকে দূরে গিয়ে পড়ল। ভাইয়া কি করছো এসব? প্লিজ এরকম করো না। অর্ক অনিমার হাত ধরে নিজের কাছে এনে পড়ল। কেন? রিক যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না? অনিমা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, পাগল হয়ে গেছো তুমি, কি সব বলছো? ছাড়ো আমাকে। অর্ক একটা শয়তানি হাসি দিয়ে বলল, সারার জন্য ধরছি নাকি? অর্ক অনিমার কাছে আসতে নিলেই অনিমা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার আগেই অর্ক ওর কুর্তির স্লিপ ধরে টান মারল। ফলস্বরূপ ওর স্লিপ ছিঁড়ে গেল আর তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। অনিমা বসে বসেই হালকা পিছিয়ে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া প্লিজ আমার কাছে এসো না, যেতে দাও আমাকে। অর্কর কথা কানে না নিয়ে এগিয়ে আসতে নিলেই অনিমা অনেক কষ্টে উঠে আবার পালাতে নিলেই অর্ক ওর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে একটা থাপ্পড় মারল, আর অনিমা বেডের উপর পড়ে গেল। মাদার একটা শ্বাস নিলেন, কারণ ওনার গলা ধরে আসছে। উপস্থিত সকলের চোখ দিয়েই জল গড়িয়ে পড়ছে। মানুষ কতটা নির্মম, নোংরা আর খারাপ হতে পারে সেটা অনিমার অতীত না জানলে বুঝতেই পারতো না ওরা। ওরা ভাবতেও পারছে না ওই মেয়েটা এত কিছু সহ্য করে বেঁচেছিল। কতটা নির্মম এই পৃথিবী। প্রত্যেকেরই বুকের ভেতর ভার ভার হয়ে আসছে, চাপা কষ্ট হচ্ছে একটা। তবে একজনের চোখে তেমন জল নেই, শুধু চোখ দুটো হালকা ছলছল করে উঠছে। তবে যেটা আছে সেটা হলো রাগ। তীব্র রাগে ফেটে পড়ছে ও, চোখ লালচে হয়ে আছে, সারা শরীর থরথর করে কাঁপছে, যেন এখনই সব শেষ করে দেবে। আর সেটা হলো আদ্রিয়ান। আদ্রিয়ানের দিকে তাকিয়ে ওখানে সবাই চমকে উঠল, সাথে ভয়ও পেয়ে গেল। মাদার আদ্রিয়ানের কাঁধে হাত রেখে বলল, কুল ডাউন মাই চাইল্ড, শান্ত হও। আদ্রিয়ান চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। রাইমা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, অর্ক কি সেদিন ওর সাথে? রাইমা নিজেও আর কিছু বলতে পারলো না, ওর গলা ধরে আসছে। আদ্রিয়ান হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। এরপরে কি হয়েছিল সেটা কল্পনাও করতে পারছে না উপস্থিত কেউ।
মাদার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন। এরপর অর্ক? আদ্রিয়ান মাদারকে থামিয়ে দিয়ে কাপা গলায় বলল। আমি আর শুনতে চাই না। আদ্রিয়ান নিচের দিকে তাকিয়ে বলল কথাটা, এখনও কাঁপছেও। এরপর কি হয়েছে সেটা শোনার সাহস ওর নেই। মাদার আদ্রিয়ানকে আশ্বস্ত করে বলল, রিল্যাক্স, সবসময় যে খারাপ কিছুই হবে সেটা ভাবাও তো ঠিক নয়, তাই না? আদ্রিয়ান ছলো ছলো চোখ নিয়ে তাকালো মাদারের দিকে। মাদার আদ্রিয়ানের মাথায় হাত বুলিয়ে বলল, কিন্তু সেই দিন অনিমা নিজেকে বাঁচিয়ে নিয়েছিল। মেয়েদের সম্মান তাদের সবচেয়ে দুর্বল জায়গা, আবার সব থেকে শক্তিশালী জায়গাও। যখন সেখানেই কেউ হাত দেয় তখন মেয়েদের মধ্যে এমনিতেই একটা শক্তি চলে আসে। অনিমার ক্ষেত্রেও তাই হয়েছে। অর্ক ওর কাছে আসার আগেই ও টেবিল থেকে ফ্লাওয়ার ভাসটা নিয়ে সর্বশক্তি দিয়ে আঘাত করেছিল অর্কের মাথায়। এতে যদিও অর্কের তেমন কিছু হয়নি, কিন্তু কিছু সময়ের জন্য ঘায়েল হয়ে গেছিল। আর সেই সুযোগেই অনিমা দৌড়ে রুমটার বাইরে থেকে লক করে দিয়ে বাইরে বেরিয়ে যায়। ওর সমস্ত ধৈর্য আর সহ্যের সীমা পার হয়ে গেছিল সেই দিন। আরও ঠিক করে নিয়েছিল যে ও আর কখনো ফিরবে না ওই নরকে, তাতে যাই হয়ে যাক না কেন। ওই হয়তো প্রথম মেয়ে যে ওরকম ঝড় বৃষ্টির রাতে বাড়ি থেকে রাস্তায় বেরিয়েছিল নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু আমাদের সমাজ তো আর এত সহজ নয় বলো, একটু বেশি নিষ্ঠুর। রাস্তাতে কিছু মাতাল ছেলেদের পাল্লায় পড়তে হয় ওকে। ওদের কাছ থেকে পালাতে গিয়ে রাস্তাতেই অজ্ঞান হয়ে পড়ে যায় মেয়েটা। এত কিছু সহ্য করার ক্ষমতা হয়তো ওর মস্তিষ্কের আর ছিল না। কিন্তু সৌভাগ্যবশত সেই দিন ওই রাস্তা দিয়েই সিলেট থেকে ফিরছিলাম আমি। এটাই হয়তো জিজাসের ইচ্ছে ছিল। যদি সময় মতো ওই দিন আমি না পৌঁছাতাম তাহলে হয়তো। আদ্রিয়ানের চোখ থেকে ওর অজান্তেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আজ খুব বেশি কষ্ট হচ্ছে ওর। মাদার একটু থেমে বলেন, ওকে সেই দিন আমি আমার কাছে নিয়ে আসি। হসপিটালে অ্যাডমিট করার একদিন পর ওর জ্ঞান ফিরেছিল। আর 1 সপ্তাহ পর্যন্ত কোনো কথা বলেনি, ও একটা শব্দ উচ্চারণ করেনি। যেন ওর মধ্যে কোনো অনুভূতিই কাজ করছে না। ওকে এভাবে দেখে বুকটা ফেটে যাচ্ছিল আমার। সেই মেয়েটা সবসময় দুষ্টুমি খুনসুটি করে বেড়াতো, তার এভাবে চুপ হয়ে যাওয়া দেখে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম মামা বাড়িতে হয়তো ও ভালো আছে, কিন্তু ভাবতেও পারিনি যে এই রকম ভালো থাকবে মেয়েটা। এরপর ধীরে ধীরে ও সুস্থ হলো, কিন্তু আগের মতো আর হলো না। একেবারে চুপচাপ শান্ত হয়ে গেছিল। অল্পতেই ভয় পেয়ে যেত, সবাইকে এড়িয়ে চলতো। আর ওর সবচেয়ে বড় ভয় ছিল বজ্রপাত আর ঝড়। এগুলো দেখলেই ও ভয়ে সিটিয়ে যেত। ওই সময় ওই মনে হতো ওর সাথে আবারও এইসবই ঘটবে। মাদার একটা দীর্ঘশ্বাস ফেলে সবার দিকে তাকালেন। সবার মুখই অন্ধকার আচ্ছন্ন। মাদার আবার বলেন, ওর সব সার্টিফিকেট আর বায়োডেটাগুলো জিডি করে তারপর ওকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিই মাস্টার কমপ্লিট করার জন্য। ওখানেই তীব্র আর অনুমিতার সাথে আলাপ হয় ওর। এরপর সেখান থেকেই ওর স্টাডি কমপ্লিট করে জব জয়েন করে। 3 জনে একই সাথে ইন্টারভিউ দিয়েছিল আর 3 জনেরই হয়ে গেছে। আর জব পাওয়ার পর অনিমা আর আশ্রমে থাকেনি। ওর মধ্যেও আমার উপর বোঝা হয়ে থাকছে। আর সত্যি বলতে আমারও কষ্ট হচ্ছিল, কিন্তু ও তো আমার মেয়ের মতো, সেই জন্য ওকে নিজের কাছে আগলে রেখেছি। কিন্তু ও তো ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে ওখানেই থাকতে শুরু করলো। কিন্তু একটা কথা বুঝলাম না, স্টুডেন্ট লাইফে ওকে খুঁজে না পাওয়ার কারণ আছে, কিন্তু জার্নালিস্ট হবার পরও তো ওকে খুঁজে পেয়ে যাওয়ার কথা। যদি খুঁজে থাকে তো, না খুঁজলে পেতো না। কারণ এত এত জার্নালিস্টদের মধ্যে কজনকেই বা মন্ত্রী মিনিস্টাররা দেখে বা চেনে, কিন্তু না খোঁজার কারণটাই বা কি? আর হঠাৎ করেই বা কি করে পেয়ে গেল ওকে, সেটাই প্রশ্ন। আদ্রিয়ান ঠান্ডা গলায় বলল, কেউ হয়তো অনিমাকে না খুঁজে নিজের স্বার্থ খুঁজছিল। উপস্থিত কেউ ওর কথা বুঝলো না। কি বলতে চাইলো আদ্রিয়ান? মাদার অবাক হয়ে বললেন, মানে? আদ্রিয়ান হালকা হেসে বলল, কিছু না মাদার, থ্যাঙ্কস আ লট এভাবে হেল্প করার জন্য। আমরা উঠছি তাহলে আজ। মাদার উঠে দাঁড়িয়ে বললেন, আরে এখনই চলে যাবে? কিছু খেয়ে যাও। আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে বলল, না মাদার, মেয়েটা একা আছে অ্যাপার্টমেন্টে। যদিও রুমে খাবার দিয়ে এসেছে, কিন্তু যে হয়তো দেখবো কিছুই খায়নি। মাদার হেসে দিয়ে আদ্রিয়ানের মাথায় হাত বুলিয়ে বলল, আমি জানি না ওই ভয়ঙ্কর প্রাণীগুলোর সাথে লড়ার ক্ষমতা তোমার কতটুকু আছে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে একমাত্র তুমিই পারবে অনিমাকে ওদের হাত থেকে বাঁচাতে। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে বলল, পারতে তো হবেই মাদার, কথা দিয়েছি তো। যাই হোক, আসছে।
বলে আর্যন বেরিয়ে গেল আর মাদারকে বিদায় দিয়ে ওর পেছন পেছন বাকিরাও বেরিয়ে গেল। অনিমার অতীত সকলের মনে একটা দাগ কেটে দিয়েছে আজকে। এসব ঘটনা যেন ওদের কল্পনার ঊর্ধ্বে ছিল। তীব্র আর অরুমিতা অনেক কিছু আগে থেকে জানলো, আজ নতুন করে কষ্ট হচ্ছে ওদের। মাদর তো অবাক হয়ে তাকিয়ে আছে ওদের যাওয়ার পথে। আর্যন ছেলেটার কথায় এত রহস্য কেন? কেন জানি মনে হয় এমন অনেক কিছুই আছে যেটা সবার অজানা। তীব্র গাড়ি ড্রাইভ করছে। ফ্রন্ট সিটে স্নেহা আর ব্যাক সিটে অরুমিতা বসে আছে। অরুমিতার মনটা ভার হয়ে আছে, কারণ অনিমার সাথে ঘটা ঘটনাগুলো মনে পড়ছে বারবার। আর আশিস আজকে ওকে পুরো অ্যাভয়েড করেছে। আশিসের ওই জ্বালাতনেই ও অভ্যস্ত হয়ে গেছে। এখন সেটা বন্ধ হয়ে যাওয়ায় সব কিছু ওর কাছে ফাঁকা ফাঁকা লাগছে। অরুমিতাকে নামিয়ে দিয়ে তীব্র ওর গাড়ি সোজা ট্যাক্সি স্ট্যান্ডে নিয়ে থামালো। স্নেহা অবাক হয়ে কিছু জিজ্ঞেস করবে তার আগে তীব্র বলল, এখান থেকে ট্যাক্সি ধরে বাড়ি চলে যাও। স্নেহা তো চরম অবাক হলো, কিছু বুঝতে না পেরে বলল। মানে? তীব্র সামনে তাকে হু কেয়ার্স ভাব নিয়ে বলল, তোমাকে বাড়ি অবধি পৌঁছে দেবার মতো ফালতু টাইম নেই আমার কাছে, নিজে চলে যাও। স্নেহার চোখ এবার ছলছল করে উঠল। 1.5 বছর আগেও এই ছেলেটা একা কোথাও বেরোলেও রাগ করত। এতটাই অপছন্দের হয়ে গেছে ও তীব্রের কাছে এখন। স্নেহা কেঁদে দিয়ে বলল, আমাকে তুমি আর একটুও ভালোবাসো না তীব্র? তীব্রের রাগ আরও বেড়ে গেল এই প্রশ্নে। ওর ভালোবাসা কি এত সস্তা নাকি যে 2 দিন পরেই উবে যাবে? সবাইকে নিজের মতো ভাবে নাকি ও? তীব্রতায় রাগে গজগজ করে বলল, না, ভালোবাসি না, আর বাসার কোনো কারণও নেই। তীব্রের কথা স্নেহার বুকে গিয়ে লাগলো। কত সহজেই বলে দিল কথাটা, তাই নিজেকে সামলে বলল, ঠিকই বলেছ, কোনো কারণ নেই, কিন্তু আমি বাসি এখনো ভালো, আর সেই জন্যই ওই ছেলেকে রিজেক্ট করে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিলাম। তীব্র অবাক হয়ে তাকালো স্নেহার দিকে। স্নেহা চোখ মুছে বলল, আবুকে বলে আবু ঘরে আটকে রেখে দিত, তখন চেয়েও কিছু করতে পারতাম না, তাই বাধ্য হয়ে করেছিলাম এঙ্গেজমেন্ট। কিন্তু পরে ওই ছেলেটাকে বলে সেটা ভেঙেও দিয়েছে। তো এসব তোমাকে কেন বলছি? তুমি তো আমাকে আর ভালোবাসো না, রাইট? এইটুকু বলে স্নেহা গাড়ি থেকে নেমে দৌড়ে চলে গেল। তীব্র আটকাতে গিয়েও থেমে গেল। এখন নিজের উপরই রাগ হচ্ছে ওর। এতটা খারাপ ব্যবহার করাও উচিত হয়নি, কিন্তু ওই বা কী করতো? স্নেহাকে অন্য কারোর সাথে ও যে সহ্য করতে পারে না, সেখানে এঙ্গেজমেন্টের কথা শুনে নিজেকে ঠিক কী করে রাখতো। আর্যন কার ড্রাইভ করছে, চোখ মুখ সব লাল হয়ে আছে ওর। ওই সবগুলো লোককে জ্যান্ত জ্বালিয়ে মারতে ইচ্ছে করছে ওর, আর নিজের উপরেই রাগ হচ্ছে। কেন আরও আগে খুঁজে পেল না অনিমাকে? মেয়েটাকে কি কি সহ্য করতে হয়েছে ভাবলেও ওর রক্ত গরম হয়ে আসছে। ইচ্ছে করছে সব ধ্বংস করে দিতে, সব। আর এখন সেদিন রাতে অনিমার অবস্থা, রিকের ফোন, অনিমার ভয়, সব পরিষ্কার হচ্ছে ওর কাছে। এসব চিন্তা করতে করতে ওর অ্যাপার্টমেন্টে ঢুকে ওর রুমে যেখানে অনিমাকে রেখেছে তার লক খুলে ভেতরে তাকিয়ে যা দেখলো তাতে আর্জিয়ানের বুকের ভেতর মোচড় উঠল। আর্জিয়ান সারা রুমে চোখ বুলিয়ে দেখলো অনিমা নেই। ও তো দরজাটা বাইরে থেকে লক করে দিয়েছিল। তাহলে মেয়েটা গেল কোথায়? বেশ ভয় পেয়ে গেল ও। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখলো দরজা খোলা আছে, তার মানে ওয়াশরুমেও যায়নি। তাহলে গেল কোথায়? আর্জিয়ানের এবার কলিজা কেঁপে উঠতে শুরু করলো, সাথে ঘামও বেরোতে শুরু করলো। হাত দিয়ে নাকে ঘাম মুছে একটা শ্বাস নিয়ে এদিক ওদিক তাকিয়ে বেডে তাকিয়ে দেখলো বেডের চাদরটা নেই। সেটা দেখে ভুরু কুচকে গেল আর্জিয়ানের। হঠাৎ কিছু একটা ভেবে ও তাড়াহুড়ো করে বেলকুনিতে চলে গেল। আর সেখানে গিয়ে যা দেখলো তাতেও হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না। অনিমা বিছানার চাদরটা রেলিংয়ের সাথে বেঁধে মুখ ফুলিয়ে একবার নিচের দিকে দেখছে, আরেকবার চাদরটার দিকে। অনিমা পালাতে চাইছে, তাতেও রাগ হচ্ছে ঠিকই, কিন্তু পালানোর পদ্ধতিটা দেখেও হাসিও পাচ্ছে। আর্জান হাসিটা চেপে রাগটাকেই প্রাধান্য দিয়ে মুখটা সিরিয়াস করেই পড়ল, ওই চাদরে কিছুই হবে না। অনিমা চমকে পেছনে তাকালো। পেছনে তাকিয়ে দেখলো আর্জান রাগী মুখ করে দাঁড়িয়ে আছে, কিন্তু অনিমা আর্জিয়ানকে দেখে ভয় পাওয়ার বদলে কেঁদে দিল। অনিমাকে কাঁদতে দেখে আর্জিয়ান অবাক হয়ে ওর কাছে এসে ওর বাহুতে হাত রেখে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? আমি কিছু বলবো না, ডোন্ট ক্রাই। অনিমা কিছু না বলে আর্জিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আর্জিয়ান অবাক হয়ে গেছে অনিমার এমন ব্যবহারে। ও কিছু বলবে তার আগে অনিমা বলল, এমন কেন আপনি? সকালে উঠে আপনাকে দেখতে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল জানেন আপনি? ফোনটাও ফেলে দিয়েছেন, আমার কতটা টেনশন হচ্ছিল জানেন আপনি? অনিমার কথা শুনে আর্জান অবাকের শেষ পর্যায়ে চলে গেল। হঠাৎ এরকম কথা কেন বলছে? তবে ওকে নিয়ে অনিমা চিন্তা করছে এটা ভেবে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে ওর মধ্যে। ও অনিমার মাথায় হাত বুলিয়ে বলল,
আমি তো রোজই বেরোই, এত টেনশন করার কি আছে? অনিমা আরও শক্ত করে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলল। আপনি বুঝতে পারছেন না, আমি ভেবেছিলাম রিক এইটুকু বলেই থেমে গেল অনিমা। আদ্রিয়ান অনিমাকে সরিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে ভুরু কুচকে বলল। কি ভেবেছিলে? রিক আমাকে কি? অনিমা নিজেকে সামলে ধাক্কা দিয়ে আদ্রিয়ানকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল। কিছু না, যেতে দিন আমাকে। আদ্রিয়ান অনিমার কাছে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে বলল। আমি আগেও বলেছি আর এখনও বলছি, আমার হাত থেকে ছাড়া পাওয়ার কথা ভুলে যাও। অনিমা নড়াচড়া করতে করতে বলল। আপনি আমাকে এইভাবে আটকে রাখতে পারেন না। আদ্রিয়ান অনিমাকে কোলে নিয়ে রুমে যেতে যেতে বলল। আমি কি কি করতে পারি সেটা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তারপর অনিমাকে বেডে নামিয়ে ওর দিকে বেশ অনেকটা ঝুঁকে পড়ল। আর সেটা যদি তুমি সম্পর্কিত হয় তাহলে আমি সব করতে পারি, সব মানে সব। অনিমা ছলছল চোখে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানের প্রতিটা শব্দ ওর হৃদয়ে গিয়ে লাগে। এরকম একটা মানুষকে নিজের করে পাওয়ার ওর কাছে সৌভাগ্যের ব্যাপার। কিন্তু ওর আব্বুর মৃত্যুর সেই দিনটা ও আজও ভুলতে পারেনি। যদি ওর আব্বুর মতো আদ্রিয়ানকেও যদি ওরা ওসব ভাবলেও ওর আত্মা কেঁপে ওঠে। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল। আপনি কথাটা বুঝতেই চাইছেন না। আপনি জানেন না যে আদ্রিয়ান অনিমার কথা শেষ করতে না দিয়ে ওর চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলল। যেটুকু বোঝার বুঝে নিয়েছি, আর আমি শুধু এটুকুই জানি যে আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমার কাছেই থাকবে। আর আর কিছু জানার দরকার নেই, ওকে? কিচ্ছু জানার দরকার নেই আমার। অনিমা শুধু তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। ও কি বলবে? আদ্রিয়ানের কথাগুলো যে ওকে এক অন্য জগতে নিয়ে যায়, সেখান থেকে আর ফিরতে ইচ্ছে করে না ওর। আদ্রিয়ান অনিমাকে ছেড়ে ওর সামনে বসে হেসে দিয়ে বলল। বাই দ্য ওয়ে, তুমি বিছানার চাদর ব্যালকনিতে বেঁধে পালাতে চাইছিলে? হ্যাঁ, সিরিয়াসলি? বলে শব্দ করে হাসতে লাগলো আদ্রিয়ান। অনিমা মুখ ফুলিয়ে বলল। হ্যাঁ, তো এত হাসির কি আছে? আদ্রিয়ান কোনো রকমে হাসি থামিয়ে বলল। 7th ফ্লোর থেকে কেউ রেলিংয়ে চাদর বেঁধে নামবে? ওয়াও, অ্যামেজিং! মানে অ্যাকশন ফিল্মকেও তো হার মানাবে দেখছি। নিচে বা চারপাশে তাকিয়ে কিছু দেখোনি? বলে আবার হাসতে লাগলো। অনিমা মাথা নিচু করে বলল। আসলে তাড়াহুড়ো করছিলাম, তাই খেয়াল করিনি। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে হাসি মুখেই বলল। তারপর ভালোভাবে খেয়াল করে দেখলেই যে এখান থেকে নিচে পড়লে নিচে নয়, একদম ডিরেক্ট উপরে চলে যাইবে, তাই তো? অনিমা বোকার মতো হেবোদক মাথা নাড়ল। আদ্রিয়ান হেসে অনিমার চুল নেড়ে দিয়ে পড়ল। পাগলি। আদ্রিয়ান ভালোভাবে অনিমার চুলে হাত লাগিয়েই বলল। চুল ভেজা, শাওয়ার নিয়েছ? অনিমা মাথা নাড়ল। আদ্রিয়ান কিছু একটা ভেবে বলল। যা পরা ছিলে সেটাই পরেছো, তাই না? আমার তো মাথাতেই ছিল না তোমার পোশাকের কথা, বাট নো প্রবলেম, আজকেই আনিয়ে নেব। অনিমা কিছু বলবে তার আগেই আদ্রিয়ান টি টেবিলের দিকে তাকিয়ে বলল। যা ভেবেছিলাম তাই। কিচ্ছু খাওনি এখনো? অনিমা চুপ করে বসে আছে, কিছু বলছে না। আদ্রিয়ান খাবারের প্লেটটা নিয়ে অনিমার মুখের সামনে ধরতেই অনিমা সরিয়ে দিয়ে পড়ল। আমি থাকতে চাই না এখানে, প্লিজ যেতে দিন আমাকে। আদ্রিয়ানের এবার রাগ উঠে গেল। ও শব্দ করে প্লেটটা ট্রেতে রেখে অনিমার কাছে গিয়ে ওকে একটানে নিজের কাছে এনে বলল। একটাও এক্সট্রা কথা বলবে না, এখন চুপচাপ খেয়ে নাও। একটা শব্দ করলে আমার চেয়ে খারাপ এই মুহূর্তে আর কেউ হবে না। অনিমা কিছু না বলে ছলো চোখ নিয়েই মাথা নিচু করে ফেলল। আদ্রিয়ানের বেশ খারাপ লাগলো। ওর অতীত জানার পর সামান্যতম কষ্টও দিতে চায় না ও ওকে, কিন্তু কিছু করার নেই। ওর এই মুহূর্তে ওকে রুট হতেই হবে। আদ্রিয়ান অনিমাকে খাইয়ে দিয়ে উঠে কোথাও একটা গেল। অনিমা ভাবছে যে রিক যদি আদ্রিয়ানের কোনো ক্ষতি করে দেয় তাহলে? না, ও এখানে থাকতে পারে না। রিক তাহলে আদ্রিয়ানকে মেরে ফেলবে। আদ্রিয়ান নেই এখন, এর সুযোগে ওকে পালাতে হবে। এসব ভেবে রুম থেকে বেরিয়ে মেন ডোরের কাছে গিয়ে দরজাটা খুলে বেরিয়ে লিফটের বাটন প্রেস করতে যাবে, তার আগে কেউ ওর হাত ধরে ফেলল। ও পেছনে তাকিয়ে দেখে আদ্রিয়ান চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর দিকে। আদ্রিয়ান এবার সত্যি ভীষণ রেগে গেছে। অনিমা কাঁপা কাঁপা গলায় বলল। আদ্রিয়ান, অনিমা আর কিছু বলার আগে আদ্রিয়ান ওকে ভীষণ জোরে একটা ধমক দিল। অনিমা হালকা কেঁপে উঠল ওর ধমকে। আর কোনো কথা বলার সাহসই পেল না, তাই মাথা নিচু করে ফোঁপাতে লাগলো। আদ্রিয়ান অনিমার হাত ধরে টেনে ভেতরে নিয়ে গিয়ে খাটের উপর এক প্রকার ছুঁড়ে মারল। তারপর সেই দড়িগুলো নিয়ে আবার ওর হাত পায়ে বেঁধে দিল। আদ্রিয়ানের ওই ধমকের পর আর টু শব্দ করার সাহস পেল না অনিমা, শুধু অসহায়ভাবে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে।
আদ্রিয়ান রাগী গলায় বলল, তুমি এটা ডিজার্ভ করো। যতক্ষণ পর্যন্ত না তুমি এটা বুঝতে পারছো যে তোমাকে আমার কাছেই থাকতে হবে, ততক্ষণ তুমি এভাবেই থাকবে। রিক সমস্ত জায়গায় খোঁজ নিয়েছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না অনিমাকে। ওই আদ্রিয়ান আবরার জুহাইয়ের কোথায় এমন লুকিয়ে রেখেছে যে ও রিক চৌধুরী খুঁজে পাচ্ছে না। এসব ভেবে রাগে মাথা ফেটে যাচ্ছে রিকের। একটার পর একটা গ্লাস ফাঁকা করছে ও। রিকের একজন লোক এসে পড়ল। ভাই, এদিকে বেরোতে দেখা গেছে। রিক গ্লাসে চুমুক দিয়ে শক্ত গলায় বলল, কোথায় আছে ওরা দুজন? লোকটা মাথা নিচু করে বলল, ফলো করতে চাইছিলাম, কিন্তু লোকটা একটু বেশি চালাক। এমনভাবে ড্রাইভ করলো যে কোথা থেকে কোথায় চলে গেল কিছুই বুঝতে পারলাম না। রিক গ্লাসটা আছাড় মেরে ভেঙে ফেল আর রাগে গজগজ করে বলল, এতগুলো গাধা মিলে ওই একটা ছেলের বুদ্ধির সাথে পেরে উঠলি না? লোকটা কিছু না বলে মাথা নিচু করে আছে। রিক রাগী গলায় বলল, এখন চেহারা না দেখিয়ে যা এখান থেকে। লোকটা চলে যেতে রিক রাগে গজগজ করতে লাগলো। মাথায় রক্ত উঠে আছে ওর। কিছুক্ষণ চুপ থেকে ও চিন্তা করলো যে না, এভাবে না, ওকে এবার নিজেই কিছু করতে হবে। ও এবার নিজেই কথা বলবে ওই আদ্রিয়ান আবরারের সাথে। মাথার সামনে বন্দুক ধরলে সব সুরসুর করে বলে দেবে। আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে উঠে বসে অনিমা। বিকেলে খেয়ে ঘুমিয়ে পড়েছিল অনিমা, কিন্তু এখন উঠে চারপাশে তাকিয়ে অনিমা নিজেকে এক সম্পূর্ণ আলাদা জায়গায় আবিষ্কার করলো। উঠে দাঁড়িয়ে দেখলো রুমটা লক করা। পাশের দেওয়ালটা যেটা দিয়ে বেলকুনিতে যাই সেটা কাছের। রুমটা অনেক সুন্দর সাজানো গোছানো। অনিমা অবাক হয়ে তাকিয়ে রইল। রুমে আদ্রিয়ানের ছবি দেখে বুঝতে পারলো এটা আদ্রিয়ানেরই বাড়ি, কিন্তু ও ভাবছে যে আবার কোথায় এসে পড়ল। একটা কফি শপে মুখোমুখি বসে আছে আদ্রিয়ান আর রিক। আদিপ আর আশিস আদ্রিয়ানের পেছনে দাঁড়িয়ে আছে, আর রিকের পেছনে রিকের লোকেরা। সকালের দিকে তাকিয়ে মুচকি হেসে নীরবতা ভেঙে আদ্রিয়ান বলল, মিস্টার রঞ্জিত চৌধুরীর একমাত্র ছেলে রিক চৌধুরী হঠাৎ একজন রকস্টারকে কেন ডাকলো? রিক টেবিলে হাত রেখে শক্ত গলায় বলল, অনিমা কোথায়? আদ্রিয়ান এই প্রশ্নটাই আশা করেছিল রিকের কাছে। তবু খানিকটা আলসেমি ঝেড়ে বলল, অনিমা কোথায়? গম্ভীর প্রশ্ন। কোথায় বলুন তো? রিক রেগে গিয়ে টেবিলে বাড়ি মেরে বলল, মজা করছেন আমার সাথে? আদ্রিয়ান হেসে দিয়ে বলল, আরে আরে, রাগ করছেন কেন? অনিমা কোথায় আছে সেটা দিয়ে আপনার কি কাজ? রিক আর ধৈর্য ধরে রাখতে পারল না। পেছন থেকে গানটা বের করে আদ্রিয়ানের দিকে তাক করে বলল, এবার নিশ্চয়ই বলবে মিস্টার জুহাইয়ের। আদ্রিয়ান একটু পিছিয়ে গিয়ে বলল, আরে আরে, আপনি তো সোজা গানে চলে এলেন। এটা দিয়ে কি হবে বলুন? হ্যাঁ, অনিমা আমার কাছেই আছে। রিক হেসে দিয়ে বলল, গান দেখি ভয় পেয়ে গেলে? বাবা। আদ্রিয়ান সোজা হয়ে বসে হালকা গলা ছেড়ে পড়ল, দেখুন, এসব গান টান দিয়ে আমাকে মেরে ফেললে পরে অনিমার খোঁজ পাবেন কি করে? তার চেয়ে বরং খুঁজুন। আপনার তো খুব পাওয়ার, তাই না? তো তুমি বলবে না ও কোথায় আছে? আদ্রিয়ান মেকি হেসে বলল, বললাম তো আমার কাছেই আছে, খুঁজে নিন, কিন্তু গানটা নামিয়ে। রিক বাঁকা হেসে বলল, এই সাহস নিয়ে আমার সাথে লাগতে এসছো? তবে যাই হোক, অনিমাকে তো আমি খুঁজে নেবই। আদ্রিয়ান গানটা হাত দিয়ে নামিয়ে দিয়ে হেসে বলল, বেস্ট অফ লাক। রিক রেগে উঠে চলে গেল। আশিস আর আদিপ আদ্রিয়ানের পাশে বসলো। আশিস আদ্রিয়ানকে খোঁচা মেরে বলল, ভাই, বন্দুক দিকে ভয় পেয়ে গেছে। আদ্রিয়ান আশিসের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনজন একসাথে শব্দ করে হেসে দিয়ে যেন ওদের সামনে সবচেয়ে বড় জোক বলা হয়েছে। কিছুতেই হাসি থামছে না। অনিমা শাওনি একটা নীল ফুলহাতা গেঞ্জি আর কালো ট্রাউজার পরে চুপচাপ খাটে হেলান দিয়ে বসে আছে। এই ট্রাউজার আর গেঞ্জিটা খাটের কোনায় প্যাকেটে পেয়েছে ও। তবে ওর মন খুব অস্থির হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত না আদ্রিয়ান ফিরে আসবে এই অস্থিরতা মোটেও কমবে না। এই ছেলেটি কি বোঝে না যে ওর টেনশন হয়? আর রুমটাও লক করে দিয়ে গেছে। বেলকনির দরজাটাও লক করা, বাকি ওয়াশরুমের দরজাটা লক করেনি। এসব ভাবতে ভাবতে রুমের দরজা খোলার আওয়াজ পেল অনিমা। দরজার দিকে তাকিয়ে দেখলো আদ্রিয়ান এসেছে। অনিমা মুখ ঘুরিয়ে হাত ভাঁজ করে বসে রইল। সেটা দেখে আদ্রিয়ান ঠোঁট কামড়ে হাসলো। তারপর অনিমার কাছে গিয়ে বসলো। অনিমা একবার আর চোখে তাকিয়ে আবারও মুখ ফিরিয়ে নিল। আদ্রিয়ান হেসে অনিমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, রেগে আছো আমার উপর? অনিমা অন্যদিকে মুখ করেই বসে আছে। আদ্রিয়ান চারপাশে তাকিয়ে বলল, আচ্ছা, রুমটা কেমন হয়েছে বলো তো? আমি তো ঠিক করেই নিয়েছি, বিয়ের পর আমরা এখানেই থাকবো। অনিমা অবাক আদ্রিয়ানের দিকে তাকিয়ে। আদ্রিয়ান অনিমার গাল টেনে দিয়ে বলল, বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে?
অনিমা নিজেকে ছাড়িয়ে নিয়ে আবার হাত ভাঁজ করে বলল, হ্যাঁ বিয়ে, আমাদের বিয়ে, মানে তোমার আর আমার বিয়ে। বয়ে গেছে আপনাকে বিয়ে করতে আমার। আদ্রিয়ান খাটে হেলান দিয়ে বসে পড়ল। যাই বলো না কেন, বিয়ে তো তুমি আমাকেই করছো। অনিমা ভোর কুচকে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান হেসে উঠে ওয়াশরুমে চলে যেতে নিলেই অনিমা বলল, শুনুন। আদ্রিয়ান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। অনিমা নিচের দিকে তাকিয়ে হাত কসলাতে কসলাতে বলল, আমার ওপর কি কোনো অ্যাটাক হয়েছিল? মানে? আদ্রিয়ান এক ভুরু উঁচু করে বলল, কেন, কারো অ্যাটাক করার কথা ছিল? অনিমা কিছু না বলে চুপ করে আছে। আদ্রিয়ান মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। অনিমা একটু অবাক হলো। অনিমার কোনো কথায় বা রিয়াকশনে আদ্রিয়ান পাল্টা কোনো প্রশ্ন করে না। এরকম মনে হয় যেন ও সবই জানে। কিন্তু রিক এখনও আদ্রিয়ানের কোনো ক্ষতি করলো না কেন? ও কি অনিমাকে খুঁজে পাওয়ার অপেক্ষা করছে? ওকে খুঁজে পেলেই কি আদ্রিয়ানের ক্ষতি করে দেবে? এসব চিন্তা করেই অস্থির হয়ে উঠছে ও। রাতে খাওয়া দাওয়া করে সবে বসেছি অনিমা। এরই মধ্যে আদ্রিয়ান এসে আবার ওর হাত পা বেঁধে দিতে শুরু করলো। অনিমা অবাক হয়ে বলল। আদ্রিয়ান হাত পা বাঁধতে বাঁধতে বলল, তোমাকে কোনো বিশ্বাস নেই, এটা ডুপ্লেক্স বাড়ি, তাই তোমার ওই চাদর পেঁচানো টেকনিকটা খুব কাজে লাগবে। সো আই ক্যান টেক এনি রিস্ক। অনিমা কাঁদো কাঁদো মুখ করেই বলল। তাই বলে এইভাবে বেঁধে রাখবেন আমাকে? আদ্রিয়ান বাধা কমপ্লিট করে অনিমার এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বলল, আই এম সরি সোনা, বাট তুমি যতক্ষণ পর্যন্ত পালানোর ভূত মাথা থেকে না নামাচ্ছ ততক্ষণ আমাকে এটা করতেই হবে। বলে অনিমাকে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, ব্রেনে এত চাপ দিও না, চিল অ্যান্ড টেক ইউর টাইম। এটুকু বলে আদ্রিয়ান সোফায় শুতে চলে গেল। অনিমা কিছুক্ষণ চুপ করে থেকে আদ্রিয়ানের দিকে তাকিয়ে পড়ল। এই বাড়িতে আর কোনো বেডরুম নেই? আদ্রিয়ান সোজা হয়ে শুয়েছিল। অনিমার প্রশ্ন শুনে ওর দিকে ঘুরে শুয়ে পড়ল। কটা লাগবে তোমার? অনিমা একটু ইতস্তত করে পড়ল, তাহলে আমাকে অন্য কোনো রুমেও রাখতে পারেন, আপনার এভাবে সবাই সাথে কষ্ট হয় না? আদ্রিয়ান মুচকি হেসে বলল, হয় একটু, কিন্তু তোমাকে কাছে থাকতে তার চেয়েও বেশি ভালো লাগে। বলে আদ্রিয়ান ওর সেই হাসি দিল। অনিমা সাথে সাথে চোখ বন্ধ করে ফেল। ওই হাসির দিকে তাকিয়ে থাকার শক্তি ওর মধ্যে নেই। এই হাসি একটু বেশি ভয়ঙ্কর। এই হাসির দিকে তাকালেই ওর শ্বাস আটকে আসে। হৃৎপিণ্ড পিট করতে করতে বেরিয়ে আসতে চায়। অনিমাকে এভাবে চোখ বন্ধ করে থাকতে দেখে আদ্রিয়ানও মুচকি হেসে চোখ বন্ধ করে ফেল। খাটে হেলান দিয়ে বসে ল্যাপটপে আদ্রিয়ানের সব বায়োগ্রাফি উইকিপিডিয়া সার্চ করছে রিক, কিন্তু তেমন কিছুই পাচ্ছে না যেটাতেই ও আদ্রিয়ানের ব্যাপারে বিশেষ কোনো তথ্য পায়। এইখানের ইনফরমেশন অনুযায়ী আদ্রিয়ানের 2টো অ্যাপার্টমেন্ট আর একটা বাংলো আছে, কিন্তু ও সব জায়গায় খোঁজ চালিয়ে নিয়েছে, কিন্তু আদ্রিয়ান ওকে রাখেনি এখানে। তার মানে অন্য কোথাও রেখেছে। একটা রকস্টার। তার এত ক্ষমতা যে একটা জলজান্ত মেয়েকে এভাবে আড়াল করে রাখতে পারে। রিক এসব চিন্তা করতে করতে কবিশেখ রিকের সামনে এসে বসে পড়ল। কি এত ভাবছো বাবাই? রিক কপালে হাত রেখে একটা শ্বাস নিয়ে বলল, কোথায় এমন রেখেছো বলো তো? এমন কোন জায়গা হতে পারে? কবিশেখ কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে বললেন, কথা বলিনি আদ্রিয়ানের সাথে? রিক সোজা হয়ে বসে গলা শক্ত করে বলল, বলেছিলাম, অ্যাটিটিউড দেখালো আমাকে। ইচ্ছে করছিল ওখানে শ্যুট করে দেই, কিন্তু যতক্ষণ অনিকে না পাওয়া যাচ্ছে ততক্ষণ ওকে মারতে পারবো না আমি। কবিশেখ কপাল ভাঁজ করে আবার কিছু ভাবতে শুরু করলেন। এরই মধ্যে রিক বলল, তবে একটা প্লাস পয়েন্ট আছে মামা। কবিশেখ কৌতূহলী হয়ে পড়লেন। সেটা কি? রিক বাঁকা হেসে পড়ল। অ্যাটিটিউড থাকলেও গান বন্দুক এসব অভ্যস্ত নয়। কবিশেখ হেসে দিয়ে পড়ল, তাহলে তো ভালোই, একটা কাজ করতে পারো। রিক জিজ্ঞাসু দৃষ্টিতে কবিশেখের দিকে তাকিয়ে বলল, কি কাজ? কবিশেখ শয়তানি হাসি হেসে বলল, ওকে তোমার লোক দিয়ে তুলে এনে ভয় দেখে কথা বের করতে পারো। রিক কিছু না বলে চুপ করে ভাবতে লাগলো। এটা করাই যায়। যেভাবে তখন বন্দুক দেখে পিছিয়ে গেল তাতে কাজ হলেও হতে পারে। আর্জেন একজন মিউজিক ডিরেক্টরের সাথে মিটিং সেরে একটা চেয়ারে বসে রেস্ট করছে। এরই মধ্যে ওর ফোনে ভিডিও কল এলো, যাতে ওর আর তীব্রর কানেক্ট আছে। আর্জেন কলটা রিসিভ করার পরে স্ক্রিনে তীব্র আর অরুমিতার মুখ ভেসে উঠল। অরুমিতা চিন্তিত গলায় বলল, ভাইয়া অনি কোথায়? কেমন আছো? আর্জেন একটা শ্বাস ফেলে বলল, কোথায় আছে বলতে পারবো না, কারণ তোমাদের ফোন ট্র্যাক করা হচ্ছে। অরুমিতা আর তীব্র পাল্টা কোনো প্রশ্ন করলো না, কারণ ওরা বেশ ভালো করে বুঝতে পারলো যে কে ফোন ট্র্যাক করেছে আর কেন। তাই দুজনেই মাথা নাড়ল। তীব্র
নিচু গলায় বলল। এমনি ভালো আছে তো ও? আদ্রিয়ান মুচকি হাসলো, তারপর বলল। চিন্তা করো না, আমি থাকতে ও কোনোদিন খারাপ থাকবে না। কিন্তু হাত পা বেঁধে রেখে এসেছি, কারণ ছাড়া পেলেই পালাতে চাইছে। অরুমিতা বিরক্ত হয়ে বলল। এমন কেন করছে ও? ওর সমস্যা কোথায়? আদ্রিয়ান ওদের দিকে দেখে বলল। কিন্তু আমি জানি। তীব্র আর অরুমিতা দুজনে অবাক হয়ে একসাথে বলল। কেন? আদ্রিয়ান একটা শ্বাস নিয়ে বলল। বলবো পরে। আর টেনশন করো না, শি ইজ অল রাইট। আপাতত রাখছি, হ্যাঁ? ওরা দুজনেই মাথা নাড়ল। আদ্রিয়ান কলটা কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলো। ও এখন অন্য কিছু ভাবছে। নিজের মনকে শক্ত করার চেষ্টায় আছে ও। ও জানে এরপর ও যেটা করবে সেটা ওর জন্য সহজ হবে না, কিন্তু ওকে করতে হবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে ওর ফোন বেজে উঠল। আর ফোনের স্ক্রিনে তাকিয়ে ওর ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই অপর পাশ থেকে বলে উঠল। মিস্টার জুহাইর, খুব বড় ভুল করেছো তুমি। আমার জিনিসে কেউ হাত দিলে আমি তাকে ছেড়ে দেই না। আদ্রিয়ান একটু শক্ত গলায় বলল। মিস্টার রিক চৌধুরী, ফার্স্ট অফ অল ও কোনো জিনিস নয়, আর সেকেন্ড অফ অল ও কার সেটা ডিসাইড করার সিদ্ধান্ত সম্পূর্ণ ওর, অন্য কারো সেই অধিকার নেই। রিক রাগী কণ্ঠে বলল। তো তুমি বলবে না যে ও কোথায় আছে? আদ্রিয়ান হেসে দিয়ে বলল। আপনি একটু ডুল হেডেড নাকি? হ্যাঁ, আমি তো বলেই দিয়েছি ও আমার কাছেই আছে। রিক দাঁতের দাঁত চেপে বলল। আমি জায়গাটা জানতে চেয়েছি। আদ্রিয়ান এবারও মুচকি হেসে বলল। আদ্রিয়ানের বাড়ি। রিকের রাগ এবার 7 আসমানে উঠে গেল। ওর আগে গজগজ করতে করতে বলল। আদ্রিয়ান, তুমি কি আমার ট্র্যাক রেকর্ড জানো? আমি কিন্তু গান নিয়ে খেলতে খুব ভালোবাসি। আদ্রিয়ান এবার সিরিয়াস মুখ করে কিছুক্ষণ চুপ থেকে এরপর ঠান্ডা গলায় পড়ল। আমার ট্র্যাক রেকর্ডও আপনি জানেন না? আমি গান খেলতে আর খেলাতে দুটোই খুব ভালোবাসি। রিক ভুরুকুচকি বলল। মানে? আদ্রিয়ান সাথে সাথে হেসে দিয়ে। আরে গানের কথা বলছি, সিঙ্গিং ইউনো, রকস্টার তো। রিক এবার রেগের সামনে টি টেবিলে লাথি মেরে পড়ল। আদ্রিয়ান। আদ্রিয়ান ঠোঁট চেপে একটু হাসলো, তারপর গলা ছেড়ে বলল। রিক চৌধুরীকে একটা মেয়েকে খুঁজে পেতে আমার কাছে এত আকুতি মিনতি করতে হচ্ছে? হ্যাঁ, আমার বাড়িগুলো চেক করলেন, হ্যাঁ, লোক দিয়ে ফলো করালেন, ফোন ট্র্যাক করলেন, তবুও রেজাল্ট জিরো। সো স্যাড অ্যান্ড শেমফুল। রিক চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে রাগ কন্ট্রোলের চেষ্টা করলো। আদ্রিয়ান আবার বলল। আপনাকে একটা ফ্রি অ্যাডভাইস দেই, আমাকে ফোন করে এসব ফালতু প্রশ্ন না করে তার চেয়ে বরং খোঁজার কনসেন্ট্রেট মাথায় রাখুন, আর পেলেও পেয়ে যেতে পারেন। বাই। এটুকু বলে রিকের উত্তরের আশা না করে ফোন কেটে দিল আদ্রিয়ান। আর তারপর নিজের মনেই হেসে বেরিয়ে গেল। ওখান থেকে নিজের একটা ফ্ল্যাটে গিয়ে নিজের ফোন সিম চেঞ্জ করলো, যেটা সম্পর্কে কয়েকজন ছাড়া তেমন কেউ জানে না। এরপর ওখান থেকে বেরিয়ে গাড়িটা এমনভাবে ড্রাইভ করলো যাতে কেউ ওকে ফলো করলেও ওকে হারিয়ে ফেলবে। বাড়িতে পৌঁছে নিজের রুমে ঢুকে দরজা খুলে তাকিয়ে আদ্রিয়ান দেখলো যে অনিমা শব্দ করে কাঁদছে। আদ্রিয়ানের এবার অনিমার কান্না দেখে কষ্টের চেয়ে বেশি রাগ লাগলো। এভাবে কাঁদার কি আছে? ও কি টর্চার করছে ওকে? ও কি এটা বোঝে না যে ওর চোখের এক একটা ফোঁটা আদ্রিয়ানের হৃদয় থেকে কতটা রক্ত ঝরে? আদ্রিয়ান রেকিকে একটান উঠিয়ে বসলো অনিমাকে। অনিমা কান্না থামিয়ে অবাক হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমার হাতে পায়ের বাঁধন খুলতে খুলতে বলল। মুক্তি চাও আমার কাছ থেকে? হ্যাঁ, খুব বেশি কষ্ট হচ্ছে আমার কাছে থাকতে, তাই তো? ঠিক আছে, চলো, ছেড়ে দিলাম তোমাকে, যাও, যেখানে ইচ্ছা যাও তুমি। অনিমা কিছু না বলে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে হিসকি দিয়ে কাঁদতে লাগলো। আদ্রিয়ান ওকে সরিয়ে দিতে চাইলে ও আরও জোরে জড়িয়ে ধরল আদ্রিয়ানকে। আদ্রিয়ানের রাগটা ধীরে ধীরে কমতে লাগলো। নিজেকে শান্ত করে ও অনিমার মাথায় হাত বুলিয়ে দিতেই অনিমা কাঁদতে কাঁদতে বলল। প্লিজ, আপনি আর বাইরে যাবেন না, খুব ভয় লাগে, শ্বাস আটকে আসে আমার, খালি মনে হয় যে রিক। এইটুকু বলে অনিমা আর কিছু বলতে পারলো না, আবারও কাঁদতে লাগলো। অনিমার কথাকে সম্পূর্ণ করে আদ্রিয়ান বলল যে রিক আমাকে মেরে ফেলবে, রাইট? অনিমা অবাক হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমার চোখ মুছে দিয়ে বলল। হ্যাঁ জানি, সবটা জানি। তোমার বাবার মার্ডার হওয়ার থেকে শুরু করে মাদারের আশ্রমে তোমার আশ্রয় নেওয়া অবধি সব জানি আমি, আর এটাও জানি কেন তুমি আমাকে দূরে সরিয়ে রাখছো। অনিমা অবাক হয়ে তাকিয়ে কাপা গলায় বলল। কিভাবে? আদ্রিয়ান শক্ত গলায় বলল। সেটা ইম্পর্ট্যান্ট নয়, ইম্পর্ট্যান্ট হলো এটাই যে তুমি যে কারণে ভয় পাচ্ছ সেই ভয়ের কোনো কারণই নেই। অনিমা কাঁদো কাঁদো গলায় বলল।
আদ্রিয়ান, আপনি জানেন না কতটা হিংস্র, কতটা ভয়ঙ্কর ওরা। ওরা যা খুশি তাই করতে পারে, কাউকে মারতে ওদের হাত কাঁপে না। আদ্রিয়ান অনিমার কপালে নিজের কপাল ঠিকিয়ে বলল, ভালোবাসা জগতের সবচেয়ে বড় শক্তি অনি। একবার ভালোবেসে দেখো, তোমার ভালোবাসা আমার কবজ হয়ে যাবে। একবার কাছে টেনে দেখো, তোমার স্পর্শে আমার চারপাশে সুরক্ষা বলয় তৈরি হয়ে যাবে। তুমি তো আমার শক্তি, হ্যাঁ? আর তুমি আমার সাথে থাকলে আল্লাহ ছাড়া জগতের কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি। একবার সেই ভালোবাসায় বিশ্বাস করে দেখো, সব সহজ হয়ে যাবে, সব। অনিমা চোখ খিচে বন্ধ করে আদ্রিয়ানের কপালে কপাল ঠেকিয়ে চোখের জল ফেলছে আর ওর বলা প্রতিটা শব্দকে শুনছে। ওর মনে হচ্ছে এই কথাগুলো একটা শব্দ সত্যি না, বরং চিরন্তন সত্যি। আদ্রিয়ান আর কিছু না বলে খাবার আনিয়ে অনিমাকে খাইয়ে দিয়ে স্টুডিওতে যাওয়ার আগে অনিমার কাছে এসে বলল, তোমাকে আর বেঁধে রাখবো না, কখনোই না। আমার ভালোবাসার প্রতি যদি তোমার এতটুকু বিশ্বাস থাকে তাহলে তুমি কোথাও যাবে না। এটুকু বলে আদ্রিয়ান চলে গেল ওখান থেকে। আর অনিমা এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। রাতে স্টুডিও থেকে ফিরে রুমে আদ্রিয়ান পুরো ভ্যাবাচাকে খেয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে আছে সামনের দিকে, কারণ অনিমা গায়ে একটা চাদর পেঁচিয়ে বসে আছে। আদ্রিয়ানকে দেখে অনিমা বিরক্ত হয়ে তাকালো ওর দিকে। আদ্রিয়ান অনিমার কাছে গিয়ে ওর কপালে হাত দিয়ে বলল, জ্বরও তো আসেনি, এভাবে চাদর পেঁচিয়ে রেখেছো কেন? অনিমা বিরক্ত হয়ে বলল, তো কি করব, আপনি আমাকে এখানে তুলে নিয়ে এসেছেন, অথচ আমার জন্য যেসব পোশাক কিনেছেন সব ওই ফ্ল্যাটে রেখে এসেছেন। আদ্রিয়ান আফসোসের একটা শ্বাস নিয়ে বলল, ওহো শেট, ভুলেই গেছিলাম, কিছুই পরনি। হ্যাঁ? অনিমা ইতস্তত করে বলল, পড়েছি। আদ্রিয়ান ভুরু কুচকে বলল, কি? অনিমা কিছু না বলে মাথা নিচু করে আছে। সেটা দেখে আদ্রিয়ান নিজেই বলল, এই রাতে শাওয়ার নিয়েছো কেন? অনিমা মুখ ফুলেই বলল, খুব অস্থির লাগছিল তাই। আদ্রিয়ান এবার একটু রেগে গিয়ে বলল, তাই বলে এই রাতের বেলায় শাওয়ার নিবে? চলো চুল শুকিয়ে দিচ্ছি। এটুকু বলে অনিমার হাত ধরতে গেলে অনিমা চেঁচিয়ে বলে উঠল, না। আদ্রিয়ান বিরক্ত হয়ে বলল, কি চেঁচাচ্ছ কেন? অনিমা চাদরটা গায়ে ভালোভাবে জড়িয়ে বলল, আমি উঠতে পারবো না। আদ্রিয়ান ধমকে সুরে বলল, মানে কি? এভাবে ভেজা চুল থাকলে তো ঠান্ডা লেগে যাবে তোমার, উঠো। বলে একটানে অনিমাকে দাঁড় করিয়ে দিল, যার ফলে চাদরটা গা থেকে পড়ে গেল। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে পুরো শকড হয়ে গেল। এবার বুঝলো অনিমার রিয়াক্ট করার কারণ। অনিমা আদ্রিয়ানের নেভি ব্লু রঙের একটা শার্ট পরে আছে, যেটা অনিমার হাঁটুর খানিকটা উপরে পড়েছে। অনিমা মুখ কাচুমচু করে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান এবার হেসেই দিল। ধীরে ধীরে সেই হাসি বৃদ্ধি পেতে লাগলো। হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। অনিমা মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান কোনো মতে হাসি থামিয়ে বলল, এই জন্যই ওভাবে প্যাকেট হয়েছিলে। অনিমা নিচের দিকে তাকিয়ে হাত কষলে যাচ্ছে আর মাঝে মাঝে শার্টটা নিচের দিকে টানছে। আদ্রিয়ান হেসে বলল, ওভাবে টানলে ওটা বড় হবে না। বাই দ্য ওয়ে, শার্টটাতে কিন্তু তোমাকে অনেক কিউট লাগছে। অনিমা চোখ বড় বড় করে তাকালো আদ্রিয়ানের দিকে, আর আদ্রিয়ান চোখ টিপ মারলো একটা। অনিমার সাথে সাথেই চোখ সরিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, অসভ্য একটা। আদ্রিয়ান আর কিছু না বলে অনিমাকে টুলে বসিয়ে চুল শুকিয়ে দিল। এরপর খাবার এনে দুজনে একসাথে ডিনার করলো। অনিমার বেশ অস্বস্তি হচ্ছে আদ্রিয়ানের সামনে এভাবে থাকতে, বাট কিছুই করেনি। তাই পুরোটা সময় ও একবারও আদ্রিয়ানের মুখের দিকে তাকায়নি লজ্জায়। আদ্রিয়ানও অনিমার এই লজ্জা মাখা মুখটা বেশ এনজয় করেছে, আর বারবার ওকে লজ্জা দিতে নানা রকমের পিঞ্চ মারা কথা বলেছে। অনিমা বেচারি তো লজ্জায় পুরো কুকড়ে যাওয়ার মতো অবস্থা। গভীর রাতে বাইরে তীব্র বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। আসলে বর্ষা প্রায় শেষের পথে, তাই হয়তো প্রকৃতির ঢাকঢোল পিটিয়ে বর্ষাকে এই বছরের মতো বিদায় দেবার আয়োজন করছে। বাজ পড়ার আওয়াজে চিৎকার করে উঠে বসলো অনিমা। প্রতিবারের মতো এবারও হাইপার হয়ে গেছে ও, কান চেপে জোরে চিৎকার করে কাঁদছে। আদ্রিয়ান জেগেছিল। অনিমাকে এভাবে চিৎকার করতে দেখে প্রতিদিনের মতো উত্তেজিত হলো না। ও শান্তভাবে অনিমার সামনে গিয়ে দাঁড়ালো। অনিমা আদ্রিয়ানকে দেখে বসা অবস্থায় ওর পেট জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ওর সেসব বকতে লাগলো, কিন্তু আদ্রিয়ান ওকে ধরলো না পর্যন্ত। অনিমা হিসকি দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আই নিড স্লিপিং পিলস, প্লিজ দিন ওটা, আমি পারছি না এসব নিতে, আমি মরে যাব প্লিজ। এটা বলার সাথে সাথে আদ্রিয়ান ওর হাত ধরে ওকে দাঁড় করালো।
এরপর টেনে রুম থেকে বার করে সিঁড়ি দিয়ে ছাদের ওখানে নিয়ে গেল। এবারে ছাদে ঢোকার দরজার আগে কাচের ওয়াল, আর দরজাটাও কাচের। বাইরে বিদ্যুৎ চমকানোর ঝলকানির সাথে বাজের আওয়াজ বেড়ে চলেছে। অনিমা আদ্রিয়ানকে আঁকড়ে ধরে পড়ল। প্লিজ এখন থেকে চলুন, ভয় লাগছে আমার। আদ্রিয়ান দরজা খুলে ধাক্কা দিয়ে অনিমাকে ছাদে ঠেলে দিয়ে দরজা আবার বন্ধ করে দিল। অনিমা দৌড়ে এসে দরজায় ধাক্কাতে লাগলো। ভয়ের জন্য কথা বলতে পারছে না বেচারি। আদ্রিয়ান কাছের দরজা দিয়ে অনিমাকে দেখছে। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে কোনো মতে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ দরজাটা খুলুন প্লিজ, আমি মরে যাব এখানে প্লিজ, আমার খুব ভয় করছে, আমি হাত জোর করছি প্লিজ ভেতরে নিয়ে যান আমাকে আদ্রিয়ান প্লিজ। এটুকু বলে গ্লাস ধরে ওখানেই বসে পড়ল অনিমা। আর আদ্রিয়ান গ্লাসের সাথে হেলান দিয়ে হাত ভাঁজ করে চোখ মুখ ভীষণ শক্ত করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে। আর অনিমা পাগলের মতো চিৎকার করে যাচ্ছে। যতবার বাজ পড়ছে ততবার অনিমা ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠছে। কাছের দেওয়ালে হেলান দিয়ে চোখ মুখ খিচে কানে হাতে গুটিয়ে বসে আছে ও। আরও একবার বাজ পড়তে অনিমা চিৎকার করে কেঁদে অস্পষ্ট স্বরে বলল, আদ্রিয়ান প্লিজ আমি ভেতরে নিয়ে যান আমার। আর কিছু বলতে পারল না অনিমা। আবারও বাজ পড়ল ও আবারও কাঁদতে লাগলো। আদ্রিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে। এভাবে কিছুক্ষণ সময় কেটে গেল। অনিমা অনেক আকুতি মিনতি করেছে আদ্রিয়ানের কাছে, কিন্তু আদ্রিয়ান কোনো রিয়াক্টই করেনি। হঠাৎ বজ্রপাতের পরিমাণ বেড়ে গেল আর অনিমা এবার এতটাই হাইপার হয়ে গেল আর এমনভাবে চিৎকার করতে লাগলো যে সেটা দেখলে যে কারোর চোখে জল চলে আসবে। কিন্তু আদ্রিয়ান এখনও কোনো রিয়াক্ট করছে না। কিছুক্ষণ পর অনিমার পাগলামি আরও বেড়ে গেল। এতক্ষণ অনেক চেষ্টা করলো, এবার আর নিজেকে আটকে রাখতে পারল না আদ্রিয়ান। ও দরজা খুলে অনিমার সামনে গিয়ে একটানে দাঁড় করালো অনিমাকে। অনিমা কিছু না ভেবে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আদ্রিয়ান অনিমার বাহু ধরে এক ঝটকায় ওকে সরিয়ে নিল। এরপর ওর বাহু ঝাঁকিয়ে বলল, কি সমস্যা কি তোমার? কি হচ্ছে এখানে? একটু বাজ পড়ছে, একটু বৃষ্টি হচ্ছে, এতে এমন কি হচ্ছে তোমার? মরে যাচ্ছ তুমি? বলো, বৃষ্টিতে কে মরে যায়? বাজ এখান থেকে অনেক দূরে পড়েছে, তোমার উপরেই তো পড়ছে না, তাই না? এত ভয়ের কি আছে? হ্যাঁ? অনিমা কান্না আর ভয়ের জন্য কথাও বলতে পারছে না। তবুও আদ্রিয়ানকে ধরে অস্পষ্ট স্বরে বলে উঠল, ওরা ওরা। আদ্রিয়ান অনিমার দুই কানের উপর দিয়ে হাত দিয়ে পড়ল, ওরা কেউ নেই এখানে, ভালো করে তাকিয়ে দেখো, আর যদি থাকেও তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না। অনিমা চোখ খিচে বন্ধ করে আছে। বৃষ্টিতে আদ্রিয়ান আর অনিমা দুজনেই পুরো ভিজে গেছে। আদ্রিয়ান ওর মুখ থেকে বিন্দু বিন্দু পানি গিয়ে অনিমার মুখে পড়ছে। আদ্রিয়ান আলতো গলায় বলল, জান পাখি। অনিমা আদ্রিয়ানের এই ডাক শুনে আস্তে আস্তে চোখ খুলে তাকালো আদ্রিয়ানের দিকে। আবারও বজ্রপাত হলো আর অনিমা আদ্রিয়ানকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে দিল। আদ্রিয়ান অনিমাকে সোজা করে দাঁড় করিয়ে ওর দিকে তাকিয়ে বলল, প্রকৃতি কারো শত্রু হয় না অনি, আর আবার কারো বন্ধুও হয় না। সে নিজের নিয়মেই চলতে থাকে। আমি জানি তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। তোমার জীবনের ভয়ঙ্কর মুহূর্তগুলো এই বর্ষণের রাতগুলোতেই এসেছে, কিন্তু এর জন্য দায়ী এই মানুষগুলো, ওই পশুগুলো, এই বৃষ্টি আর বজ্রপাত নয়। অনিমা তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে আর চোখ দিয়ে নীরব ধারায় পানি পড়ছে। দাঁড়িয়ে থাকতে পারছে না ও, ঢলে পড়তে নিলে আদ্রিয়ান অনিমাকে শক্ত করে ধরে দাঁড় করিয়ে বলল, আমি জানি বর্ষণের এক রাতে তুমি তোমার আব্বুকে হারিয়েছ, নানাভাবে অত্যাচারিত হয়েছ, এমনকি নিজের মামাতো ভাই তোমাকে রেপ করতে চেয়েছিল, মলেস্টেড হয়েছিল তুমি। অনিমা আবারও চোখ বন্ধ করে কেঁদে দিল। আদ্রিয়ান অনিমার কপালে কপাল ঠেকিয়ে বলল, তবে একটা কথা বলো তো, এই বর্ষণের রাতে তুমি কি শুধু সব হারিয়েছ? সবাই কি অশুভ হয়েছে তোমার সাথে? ওই দিন মাদার যদি ঠিক সময় না পৌঁছাতো কতটা ভয়ানক কিছু হতে পারতো, বুঝতে পারছো সেটা? আর আমি তো তোমার জীবনে বর্ষণের এমন এক রাতেই এসেছিলাম, তাই না? বর্ষণের সেই রাতেই তুমি আমাকে পেয়েছিলে আর আমি তোমাকে। তাহলে তুমি মনে করো যে আমিও তোমার জন্য অশুভ, তাই তো? অনিমা অস্পষ্ট স্বরে না বলল। আদ্রিয়ান অনিমার কপাল থেকে মাথা তুলে অনিমার দিকে তাকিয়ে বলল, তাহলে কেন ভয় পাচ্ছ? আমি আছি তো তোমার সাথে। টেক ইট ইজি। হ্যাঁ, মাটিতে হোঁচট খেয়ে পড়ে গেলে কেউ মাটিতে হাঁটা বন্ধ করে দেয় না। গাড়িতে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলে কেউ গাড়িতে ওঠা বন্ধ করে দেয় না। ঠিক সেভাবেই বর্ষণকে ইগনোর করতে পারবে না তুমি। এটা প্রতি বছর আসবেই, অ্যান্ড তোমাকে সেভ করতে হবে। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে
স্পষ্ট স্বরে পড়ল। আমি আদ্রিয়ান অনিমার বাহু শক্ত করে ধরে পড়ল। পারবে, পারতে তোমাকে হবেই। ইউ হ্যাভ টু বি স্ট্রং অ্যান্ড ইউ আর স্ট্রং। অন্যকে বাঁচাতে স্বেচ্ছায় নিজে থেকে বিপদে জড়ানোটাও এক প্রকার স্ট্রং হবারই পরিচয়। কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমি স্ট্রং, তোমাকে বিশ্বাস করতে হবে তুমি স্ট্রং, আর তাছাড়াও আমি আছি তো তোমার সাথে। এটুকু বলে আদ্রিয়ান অনিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর অনিমার কাঁধে নিজের থুতনি রেখে বলল, দেখো, এই যে বৃষ্টি, এই ঝিরঝির শব্দ, এই ঠান্ডা হাওয়া, সব কত সুন্দর। আর এগুলোকে ভয় পাচ্ছ তুমি। ওরা হাসছে তোমাকে দেখে, বলছে যে মেয়েটা ভিতর ডিম একটা। অনিমা নিজের অজান্তেই হালকা হেসে দিল, কিন্তু ক্লান্তির জন্য আর দাঁড়িয়ে থাকতে পারল না। আদ্রিয়ানের বুকে অজ্ঞান হয়ে গেল। আদ্রিয়ান খেয়াল করলো অনিমার শরীর ছেড়ে দিয়েছে। আদ্রিয়ান অবাক হলো না, কারণ ও জানতো এমন কিছুই হবে। এটা একটা পজিটিভ সাইন। ও অনিমাকে কোলে তুলে ভেতরে নিয়ে গেল। এরপর বিছানায় শুয়ে দিয়ে ভাবলো যে চেঞ্জ করাতে হবে। ও সার্ভেন্টকে ডেকে অনিমাকে আরেকটা শার্ট পরিয়ে দিতে বলল। চেঞ্জ করা শেষে আদ্রিয়ান অনিমার সামনে বসে ওর মাথায় একটা চুমু দিয়ে শরীরের চাদর টেনে দিল, আর দেখতে লাগলো ওকে কতটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। একটু আগেও কতটা হাইপা ছিল। আদ্রিয়ান জানে ওর কাজ অনেকটা হয়ে গেছে। অনিমার ভয়টা পুরোপুরি না কাটলেও প্রায় কেটে গেছে। আসলে অনিমা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ না। টিনেজ বয়স থেকে পরপর এতগুলো ধাক্কার কারণে এক প্রকার ট্রমায় চলে গেছে ও। অনিমার ওই অস্বাভাবিক ভয় পাওয়া দেখেই আদ্রিয়ানের খটকা লাগে। আর ও একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে, আর ডক্টর ওকে এসব বলে। আর এটাও বলে যে ওর ভয়ের সম্মুখীন হলেই ও ওর ট্রামা থেকে কাটিয়ে উঠতে পারবে। আর তাই ওর কষ্ট হলেও অনিমার প্রতি আজ অনেকটাই রুড হয়েছে ও, অনেকটা কষ্ট দিয়ে ফেলেছে। কিন্তু যা করেছে পুরোটাই ওর ভালোর জন্য। খুব বেশি ভালোবাসি এই মেয়েটাকে, কোনো কিছুর মূল্যেই ও হারাতে চায় না ওকে। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেল আদ্রিয়ান। রুমে বসে বেশ অস্থির হয়ে উঠেছে তীব্র। স্নেহার সাথে কথা বলতে চাইছে, কিন্তু কোথাও একটা পাচ্ছে, হয়তো ইগো বা হয়তো অপরাধবোধ। কিছু না জেনে না বুঝে মেয়েটার সাথে ওই রকম বিহেভ করাটা ঠিক হয়নি ওর। অনেকক্ষণ দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে ফোন করেই ফেলো স্নেহাকে। অনেকক্ষণ ফোন রিং হওয়ার পর ওপাশ থেকে ভাঙ্গা গলায় হ্যালো শব্দটা শুনে তীব্রের বুকের ভেতরটা ধক করে উঠল। আজ শুনেই বুঝতে পারছে মেয়েটা কেঁদে কেঁদে গলা খারাপ করে ফেলেছে। তীব্র তবুও নিজেকে সামলে পড়ল। আমি তীব্র। স্নেহা চমকে গেল তীব্রর গলা শুনে। নতুন সিমে তীব্রর নাম্বার ছিল না ওর কাছে, থাকবে কী করে? তীব্রই তো কথা বলতো না ওর সাথে। কিন্তু তীব্রের ভালোবাসি না কথাটা মনে পড়তে ওর মনে অভিমানে পাহাড় দাঁড়িয়ে গেল। স্নেহা নিজেকে শক্ত করে নিয়ে বলল, কেন ফোন করেছেন? তীব্র ভুরু কুচকে নিয়ে বলল, আপনি? স্নেহা এবারও শক্ত গলায় বলল, তুমি করে বলার মতো সম্পর্কটা হয়তো আমাদের মাঝে আর নেই। তীব্র বেশ রেগে গেল স্নেহের কথায়। দাঁতে দাঁত চিপে বলল, এই কথাটা সামনে বলে দেখতি, থাপ্পড় মেরে সব কটা দাঁত ফেলে দিতাম। স্নেহার বুকে যেন এক ধাক্কা লাগলো। আজ 1.5 বছর আবার তীব্র ওর সাথে এভাবে কথা বলল। সে অধিকারবোধ দেখালো, কিন্তু তার সাথে মনে অভিমানটাও চায়া দিল। তাই অভিমানী গলায় বলল, হ্যাঁ কেন, কোন অধিকারে? তীব্র এবার দৃঢ় কণ্ঠে বলল, ভালোবাসার অধিকারী। স্নেহা তাচ্ছিলার হাসি দিয়ে বলল, হ্যাঁ ভালোবাসা? সেদিন তো বেশ চমৎকারভাবে অ্যানাউন্স করে দিলে যে আপনি আমাকে আর ভালোই বাসেন না। তাহলে? তীব্র এবার নরম গলায় বলল, শুধু মুখের কথাটাই ধরবি? স্নেহা এবার কেঁদে দিয়ে বলল, কেন? তুমি বাইরে থেকে যেটা দেখেছো বা বুঝেছো সেটা নিয়েই পড়েছিলে। আমার কথাটা একবারের জন্য ভাবনি, একবারে জানতেও চাও না কিছু। সেবেলা তীব্র কিছুক্ষণ চুপ করে রইল। কি বলবে? স্নেহা তো ঠিকই বলেছে। ও অনুতাপ মিশ্রিত গলায় বলল, আমি জানি আমি যেটা করেছি সেটা ভুল। আমার তোমার সাথে কথা বলে সবটা জানা উচিত ছিল। আসলে তোমার এঙ্গেজমেন্টের খবরটা শুনি মাথায় হ্যাং হয়ে গিয়েছিল, আমার মাথাটা কাজই করছিল না। আই এম সরি। স্নেহা কিছু না বলে ফোন কেটে দিয়ে কাঁদতে লাগলো। এটা কষ্টের কান্না নয়। তীব্র নিজের ভুলটা বুঝে ওর সাথে আবার আগের মতো কথা বলেছে, এতেও খুব খুশি। আর এদিকে তীব্র ফোনে স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসলো। ও জানে স্নেহা আর রাগ করে নেই ওর উপর। কাল সামনাসামনি গিয়ে একবার জড়িয়ে ধরে সরি বলে ও মাফ করে দেবে ওকে। মান অভিমান যাই থাক, ভালোবাসা তো কমতি নেই। তাই তো 1.5 বছর আলাদা থেকেও কেউ কাউকে ভোলেনি। রিক আজকে সকালবেলা আধা মাতাল হয়ে টলতে টলতে বাড়ি এসেছে।
মিস্টার রঞ্জিত ভুরকুচকে তাকিয়ে আছে রিকের দিকে, আর কবি শেখ পাশে বসে আছে। রিকের মেজাজ এমনিতে খারাপ। সকালে আর্টিয়ান ফোন করেছে ওকে, আর এমন কিছু কথা বলেছে যা ওকে ভাবনায় ফেলে দিয়েছে। কিছু চিন্তা করতে পারছে না ও। ড্রয়িং রুমে গিয়ে রিক আর দাঁড়ানোর এনার্জি পেল না, তাই সোফায় বসে পড়ল। মিস্টার রঞ্জিত এবার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে রেগে গিয়ে বলল, কি পেয়েছো কি তুমি রিক? সারা দিন রাত মদ, ক্লাব, আর বাকি সময়টা ওই মেয়েটা, ওই তোমার জীবন। কি করছোটা কি তুমি? রিক পিট করে মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে পাকা হেসে পড়ল, যাই করি, নিরীহ মানুষ খুন করা, গরিবদের জমি দখল করা, সাধারণ মানুষকে দাবিয়ে রাখা নামে চুষে খাওয়ার চেয়ে তো বেটার, তাই না ড্যাড? মিস্টার রঞ্জিত তো অবাক হলেনই, সাথে কবি শেখ তো ঝটকাই খেলেন এক প্রকার। চায়ে চুমুক দিতে গিয়ে মুখ সরিয়ে নিলেন উনি। মিস্টার রঞ্জিত নিজেকে সামলে নিয়ে বললেন, কি বলছো এসব? রিক একটা তাচ্ছিলের হাসি দিয়ে মাতাল কণ্ঠে বলল, তুমি বুঝবে না, বাট ইউ নো হোয়াট, আই কান্ট, আই ওয়ান্ট অনি, ওকে? ওকে আমার যে কোনো মূল্যে চাই। সেটার জন্য যদি আমাকে খুনও করতে হয় তো আমি করব। ওই আদ্রিয়ান আবরা জুহাইরকে আমি শেষ করে দিব। আই উইল কিল হিম। মিস্টার রঞ্জিত আরও রেগে গিয়ে বললেন, তোমার জন্যে, জাস্ট তোমার জন্য এতটা রিস্ক নিতে হচ্ছে। ওই হাসান কোতোয়ালের মৃত্যু, যেটা সবার কাছে এখনও রহস্য, ওই মেয়ে সুযোগ বুঝে হাটে হাড়ি না ভেঙে দেয়। তোমার কারণেই তো ওকে বাঁচিয়ে রাখতে হলো। রিক এবার টেবিলে একটা বাড়ি মেরে উঠে দাঁড়িয়ে পড়ল। এমন কাজ করো কেন যেটা ধামাচাপা দিতে হয়? এত কিসের লোভ তোমার? এত টাকা থাকা সত্ত্বেও তোমাকে বেআইনি কাজ করতে হবে কেন, সাথে আমাকেও? এটুকু বলেই থেমে গেল রিক, তারপর টলতে টলতে ভেতরে চলে গেল। মিস্টার রঞ্জিত কতক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে নিজেও উঠে চলে গেল, আর কবি শেখ বসে বসে নিজেই পড়ল, না, ছেলেটা তো দেখছি নিজের ভিতর রঙে একটু একটু করে খুঁজে পেতে শুরু করেছে, যেটা আমি এত বছর ক্রমত্ব দিয়ে চাপ দিয়ে রেখেছিলাম। তাড়াতাড়ি কিছুই করতে হবে। তবে ও যে আদ্রিয়ানকে মারতে যাবে সেটা শিওর। এবার রিক আদ্রিয়ানকে মারে না, আদ্রিয়ান রিককে সেটা দেখার। তবে যারই মৃত্যু হোক, লাভ তো আমারই। তবে আমি তো চাই যে দুজনই মরুক। একজনের প্রাণ কি করে চাইবো? আমি কি এতই একচোখ নাকি যে একজনকে উপরে পাঠাতে চাইবো আর একজনকে না? দুজনের জন্যই সমান কিছু চাই, সেটা হলো মৃত্যু। এক চোখামি করব কি করে? শত হলেও দুজনেই তো আমার আদরের ভাগ্নে। স্বাভাবিকভাবেই সকালবেলা ঘুম ভাঙল আর্টিয়ানের। ভোরবেলা রিকের সাথে কথা বলে এসে আবারও ছোট্ট একটা ঘুম দিয়েছিল ও। চোখ কষলে সোফায় বসে সোজা তাকালো বেডে শুয়ে থাকা অনিমার দিকে। মুচকি হেসে উঠে গিয়ে অনিমার সামনে গিয়ে হাঁটু ভেঙে বসলো। এরপর ওর মুখের পর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ওর গালের তিলটাতে আলতো হাতে ছুঁয়ে দিল। অনিমা ঘুমের মধ্যে হালকা কেঁপে উঠল। আর্টিয়ান হেসে দিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে অনিমার দিকে তাকিয়ে দেখে অনিমা হালকা ভুরকুচকে একটু নড়াচড় করছে। আর্টিয়ান পেছন ঘুরে দেখল সকালে মৃদু রোদের আলো সম্পূর্ণ গিয়ে পড়ছে অনিমার মুখের উপর, যার কারণে ওর ঘুমের একটু ডিস্টার্ব হচ্ছে। বারবার নিজের ভুরকুচকে সেই বিরক্তি প্রকাশ করছে অনিমা। আর্টিয়ান হালকা হেসে একটু দূরে সরে অনিমার মুখের বরাবর দাঁড়ালো। অনিমার ওপর ছায়া পড়ে অনিমার ঘুমের ডিস্টার্ব হলো না, কিন্তু একটু পর এমনিতেই ওর ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে চোখ খুলে চোখ সোজা করে আর্টিয়ানের দিকে গেল। আর্টিয়ান মুচকি হাসলো অনিমার দিকে তাকিয়ে। অনিমা উঠে বসে একটা হাই তুলে ভালোভাবে তাকালো আর্টিয়ানের দিকে। একটা চিকন স্লিপস এর ব্লু পাতলা গেঞ্জি আর কালো ট্রাউজার পরে আছে। হালকা ভেজা এলোমেলো চুলগুলো মাথার সাথে কপাল ভর্তি হয়ে ছড়িয়ে আছে। সুটাম ধেয়ে হালকা ভেজা ভেজা ভাব এখনও আছে। আজ এবার নতুন করে ক্রাশ গেল আর্টিয়ানের উপর, আর তার সাথে নিজের উপরে নিজে বিরক্ত হলো। এই এক ছেলের উপর কতবার ক্রাশ খাবে ও? এই ছেলে মানুষদের এত সুন্দর হতে হয়? কিন্তু আর্টিয়ানের চেহারার সাথে রিকের চেহারার বেশ খানিকটা মিল খুঁজে পায় অনিমা, কিন্তু সেটাকে বাকওয়াস ভাবনা ভেবে উড়িয়ে দেয়। কিন্তু আজ যেন মিলটা একটু বেশি লক্ষ্য করছে অনিমা। নিজের দিকে একবার তাকিয়ে দেখলো যে লাল একটা শার্ট পরা। শার্টের সাইজ দেখেই বুঝলো এটা আর্টিয়ানের। তারপরে অনিমার কালকের রাতের কথা মনে পড়লো। আর্টিয়ান অনিমার পাশে বসে মুচকি হেসে বলল, গুড মর্নিং। অনিমা আর্টিয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মর্নিং। আর্টিয়ান অনিমাকে একবার স্ক্যান করে বলল, কি ব্যাপার? আমি তো ভেবেছিলাম ঘুম থেকে উঠেই হয়তো 100টা প্রশ্ন করবে। আমি এরকম কেন করলাম, কে চেঞ্জ করিয়েছে,
আমি উল্টাপাল্টা কিছু করেছি কি না, এক্সেট্রা এক্সেট্রা। অনিমা খাটে হেলান দিয়ে হেসে বলল। আমি কখনো ইউজলেস প্রশ্ন করি না। আদ্রিয়ান মুখে হাসি রেখেই বলল। এগুলো ইউজলেস প্রশ্ন? অনিমা হাত ভাঁজ করে বলল। অফকোর্স, আপনি এরকম কেন করছেন সেটা আমি কালকে আপনার প্রতিটা কথাই বুঝেছি। আর পোশাক বদলানোর কথা যদি বলেন, তো বাড়িতে এত মেয়ে সার্ভেন্ট থাকতে আপনি করবেন না সেটা আমি জানি। আর উল্টোপাল্টা করার কথা জিজ্ঞেস করে জোস মারার শখ আমার নেই। আদ্রিয়ান অনিমার কথায় হেসে দিয়ে বলল। আরে ওয়াও, সো ট্যালেন্টেড। অনিমা মেকি হেসে বলল। ছোটবেলা থেকেই। বাই দ্য ওয়ে, আমার পোশাকটি এনেছেন নাকি আপনার টি শার্ট পরেই থাকতে হবে? আদ্রিয়ান এবার দুষ্টু হেসে অনিমার দিকে অনেকটা ঝুঁকে বলল। চেঞ্জিংয়ের কি দরকার? তোমাকে এভাবেই খুব সুন্দর লাগছে, ইউ নো। অনিমা হালকা গলা ছেড়ে দূরে সরে গেল আদ্রিয়ানের থেকে। তারপর কপালের চুলগুলো সরিয়ে নিয়ে ইতস্তত গলায় বলল। এনেছেন কি না সেটা বলুন। আদ্রিয়ান নিজের ঠোঁট কামড়ে একটু হাসলো। অনিমাকে লজ্জা পেতে দেখতে ওর অদ্ভুত রকম ভালো লাগে, তাই ইচ্ছে করে মাঝে মাঝে লজ্জা দেয় ওকে। অনিমা আদ্রিয়ানকে ওভাবে হাসতে দেখে আরও লজ্জায় পড়ে গেল। মাথা নিচু করে হাত কসলাতে শুরু করলো। আদ্রিয়ান হেসে দিয়ে বলল। কাভার্ডে সব আছে, যেটা পছন্দ পরে নাও। অনিমা কিছু না বলে উঠে দাঁড়ালো, তাও চাদর গায়ে দিয়ে। তারপর কাবার্ড খুলে দেখলো সব রকমের পোশাকই আছে, টি শার্ট, টপস, কুর্তি সব। অনিমা একটু অবাক হলো, এত কিছুর কি দরকার ছিল। তবুও কিছু না বলে একটা শর্ট কুর্তি আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। আদ্রিয়ান অনিমার যাওয়ার দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। অনিমা যে এখন ওর সাথে স্বাভাবিক আচরণ করছে, এটাই অনেক। ঘণ্টাখানেক পর অনিমা বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। আদ্রিয়ান সোফায় বসে ফোন টিপছিল। দরজা খোলার আওয়াজ পেয়ে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে আবারও তাকালো অনিমার দিকে। আজকে ওকে সেই প্রথম দিনের মতোই স্নিগ্ধ লাগছে। সেদিন মোমের আবছে আলোতে দেখেছে, আর আজ দেখছে ভোরের নরম উজ্জ্বল আলোতে। অনিমার চুল দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। অনিমা টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে আসলো। আদ্রিয়ান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে। একে শাওয়ার নেওয়াই এত ফ্রেশ লাগছে, তারপর শর্ট কালারের পাতলা সাদা কুর্তি ওর স্নিগ্ধতা আরও বাড়িয়ে দিচ্ছে। কুর্তির সামনে দুটো বোতাম খুলে গলার দিকটা হালকা সরিয়ে রেখেছে। রোদের আলো চুইয়ে পড়ার চুলগুলো সোনালি আভা ধারণ করেছে। চুল থেকে টাওয়াল সরিয়ে সামনে থেকে সব চুলগুলো পেছনের দিকে ছুঁড়ে দিতেই অনিমার চুল থেকে পানির ছিটাগুলো সোজা আদ্রিয়ানের মুখে গিয়ে পড়ল, যেটা অনিমা খেয়াল করেনি। কিন্তু আদ্রিয়ান চোখ বন্ধ করে অনুভব করছে সেই অনুভূতি। অনিমা আলতো হাতে চুলগুলো ছেড়ে যাচ্ছে। আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে অনিমার কাছে গেল। অনিমা চুল ঝাড়ে ব্যস্ত, তাই খেয়াল করছে না। আদ্রিয়ান অনিমার চুলে হাত দিতেই অনিমা কেঁপে উঠল। পেছন ঘুরতে চাইলেই আদ্রিয়ান শক্ত গলায় বলল। নড়বে না একদম, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আদ্রিয়ানের এমন শক্ত কণ্ঠ শুনে অনিমা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেল। আদ্রিয়ান বেশ অনেকখানি চুল হাতে নিয়ে সেই চুলে নিজের নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে লাগলো। অনিমা তো পুরো জমে আছে, নড়বে যে সেই শক্তিও নেই ওর মধ্যে। কুর্তির খামচে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান চোখ বন্ধ করে নিজের মন মতো চুলের ঘ্রাণ নিয়ে অনিমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসেই বলল। তোমার ভাগ্য ভালো যে আমাদের বিয়ে হয়নি। যেই চোখ ধাঁধানো রূপ নিয়ে আমার চোখের সামনে এসে দাঁড়িয়েছ, যদি আমাদের বিয়ে হতো না, তো আজ তোমার কপালে ভীষণ দুঃখ ছিল। আদ্রিয়ানের কথা শুনে অনিমার বন্ধ চোখ জোড়া সাথে সাথে খুলে গেল। চোখ বড় বড় হয়ে গেল ওর। বুকের ভেতর ধকধক শব্দটা যেন ও বাইরে থেকেও শুনতে পাচ্ছে। এই ছেলে সবসময় ওর হার্টবিট বাড়িয়ে দিয়ে যায়। অনিমার অবস্থা বুঝতে পেরে আদ্রিয়ান হেসে পড়ল। নিচে চলো, ব্রেকফাস্ট করব। আদ্রিয়ান যেতে নিলেই অনিমা বলল, শুনুন। আদ্রিয়ান ঘুরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। অনিমা নিচের দিকে তাকিয়ে ইতস্তত করে পড়ল, আমার ল্যাপটপটা আনার দরকার ছিল। আদ্রিয়ান মুচকি হেসে অনিমার দিকে তাকিয়ে বলল, ওয়ার্ড্রোপের ফার্স্ট ড্রয়ারে আছে। এইটুকু বলে চলে গেল আদ্রিয়ান। অনিমা একটু অবাক হলো যে কিভাবে আর কখন আনলো, কিন্তু কিছু বলল না আদ্রিয়ান। পেছন পেছন চলে গেল নিচে। খাটে হালকা হেলান দিয়ে শুয়ে এপাশ ওপাশ করছে রিক। কিছু ভাল লাগছে না ওর। সকালে আদ্রিয়ানের সাথে কথা বলার পর থেকেই মনটা অস্থির হয়ে আছে ওর। আসলে সকালে সবে পার্টি শেষ করে রিক বেরোবে, তখনই আদ্রিয়ানের ফোন এলো। কলটা আদ্রিয়ান ওই বাংলো থেকে বেরিয়ে বেশ অনেক দূরে একটা গ্রাউন্ডে গিয়ে ওর কমন সিমটা ইনসার্ট করে তারপর করেছে।
রিক স্ক্রিনে আদ্রিয়ানের নাম্বারটা দেখে বেশ অবাক হলো। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে রিক ফোনটা রিসিভ করেই পড়ল। আজকে নিজেই ফোন করলে আমাকে, হার মেনে নিলি নাকি? আদ্রিয়ান বাঁকা হেসে বলল, হার বা জিত এটা এখনো অনেক দূরের প্রশ্ন। তার আগে আপনি এটা বলুন যে অনেকে পেলেন? রিক দাঁতে দাঁত চেপে বলল। মজা নিচ্ছ? আদ্রিয়ান এবার একটু শব্দ করে হেসে বলল, মজা? মজা কেন করব? আসলে কি জানেন তো, আপনার জন্য করুণা হয় আমার, সত্যি বলছি। আদ্রিয়ানের কথাই রিক ফুরকুচকে পড়ল। কি বলতে চাইছো? আদ্রিয়ান এবার সিরিয়াস হয়ে পড়ল। আচ্ছা একটা কথা বলুন তো, জীবনে কোন সিদ্ধান্তটা আপনি নিজে থেকে নিয়েছেন? এই যে রাজনীতি করেন, সেটাতে কি আদৌ আপনার কোনো ইন্টারেস্টেড আছে? হ্যাঁ, আপনার বাবার সব কাজে আপনি তাকে সাহায্য করলেও সেগুলোকে মন থেকে সত্যিই কি সাপোর্ট করেন? রিক খানিক চমকে উঠল। ও নিজের মনেও অনেকবার এই প্রশ্নগুলো উঠতে ছিল, ও ধামাচাপা দিয়ে রেখেছে। কিন্তু আদ্রিয়ান এসব কেন বলছে? রিককে চুপ থাকতে দেখে আদ্রিয়ান বলল। কি হলো, চুপ করে আছেন কেন? রিক ইতস্তত গলায় বলল, আমি যা করি নিজের ইচ্ছাতেই করি আর সজ্ঞানই করি। আপনার অ্যাডভাইসের কোনো প্রয়োজন নেই আমার। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে বলল, আমি অ্যাডভাইস দেইনি, কিন্তু আমি কি বলতে চাইছি সেটা আপনি ততক্ষণে বুঝতে পারবেন না, যতক্ষণ না বুঝতে চাইবেন আপনি। রিক আর কিছু না শুনেই ফোনটা কেটে দিল আর হনহন করে বেরিয়ে এলো ওখান থেকে। আর তারপরে বাড়ি ফিরে ওইসব কথা বলে রুমে চলে এসেছে। অস্থিরতা কিছুতেই কমছে না। কিছুক্ষণ পর কবির শেখ এসে ওর পাশে বসে বললেন, কি ভাবছো বাবাই? নিজের মামার গলার আওয়াজ পেয়ে চোখ খুলে তাকালো রিক। তারপর উঠে বসে বলল, ভালো লাগছে না কিছু, অস্থির লাগছে। কবির শেখ একটু অবাক হলেন। রিক এরকমভাবে কথা বলছে। উনি অবাক হয়েই বললেন, কিছু কি হয়েছে? রিক অস্থির হয়ে এক নিঃশ্বাস নিয়ে বললেন, কিছু না মামা, একটু একা ছেড়ে দাও। কবির শেখ রিকের কাঁধে হাত রেখে বলল, দেখো বাবাই, জগৎটা এখন আমাদের না, চাইতেও খাবার হতে হয়। অনেক সময় অনেক কিছু পেতে আমাদের একটু খারাপ হতে হয়। রিক কবির শেখের দিকে তাকিয়ে বলল, সব কিছু পাওয়া কি খুব জরুরি মামা? কবির শেখ একটু ভুরু কুঁচকালেন। তারপর কিছু একটা ভেবে নিজেকে স্বাভাবিক করে হেসে বললেন, অনিমাকে ছাড়তে পারবে? রিক কবির শেখের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। অর্থাৎ কখনো না। কবির শেখ হেসে বলল, ঠিক যেভাবে আমাদের জীবনে এমন অনেক কিছু থাকে যা আমরা ছাড়তে পারি না, সেটা পেতে আমাদের খারাপ হতে হয়, তাই না? রিক মাথা নেড়ে উঠে ওয়াশরুমে গেল আর কবির শেখ বাঁকা হাসলেন। উনি জানেন অনিমাই রিকের একমাত্র দুর্বলতা, আর সেটাকে কাজে লাগিয়ে উনি ওনার খেলাটা খেলে যাচ্ছেন। কবির শেখ হেসে নিজের মনে মনে বললেন। এদিকে অরুমিতার দিন একেবারেই বাজে কাটছে। একে অনিমার টেনশন, আর দুই হলো আশিস আগের মতো ফোন করে আর জ্বালায় না ওকে। আগে ফোন করলে বিরক্ত হতো, এখন করে না বলে বিরক্ত হচ্ছে। সত্যিই খুব অদ্ভুত। কিন্তু ওর এখন আর এসব সহ্য হচ্ছে না। এই কয়দিনে ও বেশ বুঝে গেছে ও আশিসের প্রতি যথেষ্ট দুর্বল। দুর্বল কি, ভালোও বেশি ফেলেছে। অথচ এই ছেলে ভাব নিয়ে বসে আছে। তাই বিরক্ত হয়ে কল করেই ফেলো আশিসকে। বিছানায় হেলান দিয়ে গেম খেলছিল আশিস। ফোন বেজে উঠতেই স্ক্রিনে অরুমিতার নাম্বারটা দেখে বেশ অবাক হলো ও। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মুখে হাসি ফুটে উঠল ওর। ও জানতো এটাই হবে। গলা ঝেড়ে একটু সিরিয়াস করে ফোনটা রিসিভ করেই বলল, হ্যালো। অরুমিতা কিছু না বলে চুপ করে আছে। ওকে চুপ করে থাকতে দেখে আশিস বলল, কি হলো, ফোন করে চুপ করে আছেন কেন? আমি তো ডিস্টার্ব করি আপনাকে, তো হঠাৎ করে আমাকে মনে করার কারণ? অরুমিতা নিচু কণ্ঠে বলল, আই অ্যাম সরি। আশিস ভুরু কুচকে বলল, সরি ফর হোয়াট? অরুমিতা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে বলল, সেদিনের ব্যবহারের জন্য আসলে একটু আপসেট ছিলাম তাই। আশিস অরুমিতাকে থামিয়ে দিয়ে বলল, ইটস ওকে। আর কিছু? অরুমিতা এবারও নিচু গলায় বলল, আপনার কিছু বলার নেই? আশিস মুচকি হাসলো, তারপর বলল, আর কি বলার থাকবে? অরুমিতা গোমরা মুখ করে বলল, কিচ্ছু বলার নেই। আশিস এবার একটা নিঃশ্বাস নিয়ে হেসে বলল, আই লাভ ইউ। অরুমিতা কিছু না বলে ফোনটা কেটে দিয়ে হেসে দিল। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর, যেটা এর আগে ওর কখনো হয়নি। একে হয়তো ভালোবাসার অনুভূতি বলে। আশিসও হাসলো, কারণ আগে যখন এই কথাটা বলতো তখন 100 কথা শুনিয়ে দিত অরুমিতা। তবে আজ কিছু না বলে কেটে দেওয়াটাই অনেক কিছু বলে দিয়েছে ওকে। রাতে খাটে পা ঝুলিয়ে বসে আছে অনিমা, আর আদ্রিয়ান সোফায় বসে ল্যাপটপে কাজ করছে।
কিন্তু এই মুহূর্তে অনিমার মাথায় একটা কথাই ঘুরছে, সেটা হলো আদ্রিয়ান আর রিকের চেহারার মিল। খুব বেশি মিল নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে বেশ মিল আছে, যেটা এতদিন ওর মাথায় না আসলেও আজকে সকালে আদ্রিয়ানকে অত গভীরভাবে দেখার পর হঠাৎ করেই মাথায় এলো। কেন তা নিজেও জানে না। কিছুক্ষণ পর অনিমা আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলল, একটা কথা জিজ্ঞেস করব। আদ্রিয়ান ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, 100টা করো জান পাখি। অনিমার একটু রাগ হলো। কথায় কথায় জান পাখি ডাকার কি আছে? আদ্রিয়ান কি বোঝে না এই নামটা শুনে অনিমার বুকের মধ্যে গিয়ে ধাক্কা লাগে? তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা, আপনি দেখতে কার মতো হয়েছেন? এটা শুনে আদ্রিয়ান ভুরুকুচকে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে অনিমার দিকে তাকিয়ে বলল, এটা কেমন প্রশ্ন হলো? আমি দেখতে আমার মতোই হয়েছি। অনিমা একটা শ্বাস ফেলে বলল, না মানে আপনার ফ্যামিলিতে আপনার সাথে কার চেহারা মিল আছে? আদ্রিয়ান অবাক হয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন? বলুন না। আদ্রিয়ান মুচকি হেসে বলল, আপনার মায়ের সাথে ওনার আর আপনার চেহারা বেশ মিল। এমন মনে হয় উনি এই চেহারার ফিমেল ভার্সন আর আপনি মেল। বলে হেসে দিল। ও সাথে অনিমাও হেসে দিল। আর মনে মনে ভাবলো, অজাতে ভাবছিল ও একজনের সাথে অন্য একজনের চেহারার মিল থাকতেই পারে, আর ওদের দুজনের তো একেবারেই সামান্য মিল। অনিমা হেসে বলল, তার মানে আপনার মা অনেক সুন্দর দেখতে। আদ্রিয়ান মুচকি হেসে বলল, হ্যাঁ, তাই তো ড্যাড মমের প্রেমে পড়েছিল। অনিমা অবাক হয়ে বলল, লাভ ম্যারেজ? হ্যাঁ, এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বলে আদ্রিয়ান আবার ল্যাপটপে চোখ দিল আর অনিমাও শুয়ে পড়ল। কিছুক্ষণ ল্যাপটপ ঘাটাঘাটির পর মিস্টার রঞ্জিতের একটা টিম ফটো ভেসে উঠল স্ক্রিনে। ওনার পাশে কবির শেখও আছেন। কবির শেখের ছবির দিকে তাকিয়ে ছবিটা জুম করে নিয়ে আদ্রিয়ান বাঁকা হাসলো আর ভাবলো, এত বড় দাবারু হয়েও দাবা খেলার টাক্সলার কাউন্টার অ্যাটাকটা সম্পর্কে জানেন না উনি, যেখানে ব্ল্যাকের রূপ নাইফ বিশপ সব হোয়াইট ক্যাপচার করে ফেলে। হোয়াইটভাবে সে জিতে যাচ্ছে, কিন্তু ও জানে না যে ও ক্যাপচার করতে পারছে কারণ ব্ল্যাক ওকে ক্যাপচার করতে দিচ্ছে। এখানে তো আসল খেলা। জিতেছি ভেবেও শেষে গিয়ে হোয়াইটের কপালে জোটে চেকমেট ভেবে নিজের মনে হাসলো আদ্রিয়ান। বর্ষা ঋতুর বেশ চমৎকার একটা ব্যাপার হলো, সারা রাত বর্ষণ হলে পরে সকালটা বেশ সুন্দর হয়। চারপাশে রোদের উজ্জ্বল মৃদু আলো ঝকমক করে, গাছপালার সবুজ ভাব আরও বৃদ্ধি পায়, ভেজা স্নিগ্ধ ও মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়। শহরের অঞ্চলে সবুজ প্রকৃতির তেমন সাক্ষাৎ পাওয়া না গেলেও আদ্রিয়ানের এই বাড়ির বেলকুনিতে খুব সুন্দর একটা পরিবেশ চোখে পড়ে। দূরে একটা মাঠ, সবুজ গাছপালা, একটা বিল, খুব সুন্দর চমৎকার একটা পরিবেশ। সকালে ঘুম থেকে উঠে আদ্রিয়ানকে দেখতে পায়নি অনিমা, কোথায় গেছে জানে না ও, তাই বেলকুনিতে দাঁড়িয়ে আশেপাশের সৌন্দর্য দেখছি ও। চোখ বন্ধ করে সকালের এই ফ্রেশ হাওয়া উপভোগ করছে। হঠাৎ পেছন থেকে কারো শব্দ পেয়ে অনিমা পেছন ঘুরে দেখলো আদ্রিয়ান দু হাতে দুটো কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান অনিমার দিকে কফির মগটা এগিয়ে দিয়ে বলল, গুড মর্নিং। অনিমা কফির মগটা হাতে নিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, মর্নিং। কোথায় গিয়েছিলেন আপনি? আদ্রিয়ান রেলিংয়ে হেলান দিয়ে কফিতে চুমুক দিয়ে বলল, গার্ডেন এরিয়ায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছিলাম একটু। ওখান থেকে এসে জুস খেয়ে একটু রেস্ট করে কফি খেতে ইচ্ছে করলো, ভাবলাম তোমার জন্যও নিয়ে আসি। অনিমা কিছু বলল না। কিছুক্ষণ দুজনেই নীরবে কফি খেতে লাগলো। কিছুক্ষণ পর অনিমা বলল, আচ্ছা, আপনার তো অফিস যেতে হবে নাকি? আদ্রিয়ান কফির মগের দিকে তাকিয়ে বলল, তোমার বসের সাথে কথা বলে রেখেছি আমি, উনি মেডিকেল গ্রাউন্ডে ছুটি দেখিয়ে দেবেন। অনিমা অবাক হয়ে বলল, কিন্তু কেন? আদ্রিয়ান ঘুরে রেলিংয়ে ভর দিয়ে বাইরে তাকিয়ে বলল, তুমি তো জানো তোমার এখন একা বাইরে বেরোনোটা কতটা আনসেফ, তবু এসব বলছো তুমি? অনিমা নিচু কণ্ঠে বলল, রিস্ক তো আপনারও আছে। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। অনিমা ভুরু কুচকে বলল, আপনি এতটা শিওর কি করে? আদ্রিয়ান মগটা ওখানকার টুলের উপর রেখে অনিমার দিকে তাকিয়ে বলল, ভরসা নেই আমার উপর? অনিমা একটা নিঃশ্বাস নিয়ে মগটা রেখে বলল, আপনার উপর থাকলে ওদের উপর নেই, একদমই নেই। দে ক্যান ডু এনিথিং। আদ্রিয়ান অনিমার দুই বাহু ধরে বলল, কিছু হবে না আমার, একটু ভরসা রাখো আমার উপর। হ্যাঁ, আই প্রমিস আমার কিচ্ছু হবে না, বাট এই বাড়ি থেকে আমার পারমিশন ছাড়া বেরোবে না, ওকে? অনিমা মাথা নাড়ল। আদ্রিয়ান হেসে অনিমাকে শক্ত করে জড়িয়ে ধরল, আর অনিমাও আদ্রিয়ানের পিঠে আলতো করে হাত রেখে চোখ বন্ধ করে আদ্রিয়ানের হার্টবিট শুনতে লাগলো। কাল রাত থেকে রিক ওর মামার বলা কথাগুলো ভেবেছে,
কবি শেখ ঠিকই বলেছেন, অনিমাকে পেতে হলে ওকে খারাপ তো হতে হবে। ও অনিমাকে হারাতে পারবে না। অনিমাকে পেতে ওকে যা করতে হবে ও করবে, যত খারাপ হতে হয় হবে। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ও পাশ থেকে ফোন তুলে ওর লোকেদের ফোন করলো। ফোন রিসিভ করতেই পড়লো, আজকে আদ্রিয়ান আমরা জুহাইরকে কিডন্যাপ করে আমাদের ওই সিক্রেট গোডাউনে নিয়ে আয়। ও পাশ থেকে লোকটা বলল, ভাই বেড়ে দেবো? আরে না, যা বলছি শোন। এরপর রিক লোকটাকে বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। তারপর ফোনটা কেটে দিয়ে বলল, আদ্রিয়ান আবরার, এবার তো তোমাকে অনেকে আমায় দিতেই হবে। একটা রিয়েলিটি শোতে গেস্ট হয়ে এসেছিল আদ্রিয়ান। শোয়ের শুটিং কমপ্লিট করে সবে বেরোতে যাবে, তখনই বাইরে তাকে ও কিছু একটা ভাবলো। তারপর ওর গার্ডদের দিকে তাকে ওদের চলে যেতে বলল। ওর গার্ডটা একটু অবাক হলো, কিছু না বলে চলে গেল। আদ্রিয়ান বাঁকা এসে বেরিয়ে গিয়ে ওর গাড়ির দরজা খুলতে নিলেই ওর পাশে একটা গাড়ি এসে থামলো। আর সেই গাড়ি থেকে একটা কিছু কালো পোশাক পরা মাস্ক পরা লোক এসে ওকে ঘিরে ধরলো চারপাশ দিয়ে। আদ্রিয়ান ভুরুকুচকে তাকাল ওদের দিকে। সকলের হাতেই গান। আদ্রিয়ান সবাইকে একবার স্ক্যান করে পড়ল। কে চাই, অটোগ্রাফ নাকি সেলফি? আদ্রিয়ানের প্রশ্ন শুনে ওরা সবাই হাসলো। তারপর আদ্রিয়ানের মাথায় গান তাক করে পড়ল। আপনার জান। আদ্রিয়ান হালকা পিছিয়ে গানটার দিকে তাকিয়ে বলল, সরি ভাই, সেটা আমার হাতে নেই, ওপরওয়ালার হাতে। ওনার কাছে চেয়ে নিন, দিলেও দিতে পারেন। আদ্রিয়ানের দিকে গান তাক করে থাকা লোকটা শক্ত কণ্ঠে বলল। বেশি কথা না বলে গাড়িতে উঠুন। আদ্রিয়ান এবার মুচকি হেসে বলল, আরে ভাই, আমার কাছে গাড়ি আছে, আর গাড়িতে পেট্রোলও যথেষ্ট পরিমাণ আছে, তবু লিফট দিতে চাওয়ার জন্য থ্যাঙ্কস। পাশের লোকটা এবার হুঙ্কার দিয়ে বলল, চলো ওঠো। আদ্রিয়ান চুপচাপ গাড়িতে উঠে বসলো। সাথে সাথে লোকগুলো গাড়িতে উঠে বসলো। আদ্রিয়ান দুপাশে দুজন, পেছনে তিনজন, আর ফ্রন্ট সিটে আর ড্রাইভিং সিটে দুইজন। আশেপাশে বেশ অনেকেই দেখলো আদ্রিয়ানের কিডন্যাপ হতে। গাড়ি স্টার্ট করতেই পাশে দুটো লোক আদ্রিয়ানের হাত বাঁধতে শুরু করলে আদ্রিয়ান হকচকিয়ে পড়ল। আরে করছেনটা কি? আমাকে দেখে আপনাদের মেয়ে মনে হচ্ছে নাকি যে গাড়িতে তুলে একদম হাত পা বেঁধে রেপ করবেন? বাই এনি চান্স আপনারা গে নয় তো? বাট এতগুলো গে একসাথে, ট্রান্সজেন্ডারদের মতো গেরাও আজকাল এক জায়গায় থাকতে শুরু করেছে নাকি, বুঝলাম না। ফ্রন্ট সিটে বসে লোকটা আদ্রিয়ানের দিকে আবারও গান তাক করে পড়ল। খুব মজা পাচ্ছেন মনে হচ্ছে। কপাল বরাবর গুলি চালিয়ে দিলে পানি চাওয়ার সময়টাও পাবেন না। আদ্রিয়ান লোকটার দিকে তাকে হতাশাজনক একটা চাহনি দিয়ে পড়ল। হ্যাঁ, কথায় কথায় এমনভাবে বন্দুক তাক করেন যে দেখে মনে হয় অলিম্পিক চ্যাম্পিয়ন। লোকগুলো কিছু না বলে আদ্রিয়ানের হাত বেঁধে দিল। আদ্রিয়ান কিছু না বলে চুপ করে রইল। এরপর একটা লোক বলল, আমি তো ভেবেছিলাম এর সাথে গার্ড থাকবে, কিন্তু এ তো পুরো একাই এসেছে। অনেকটা পথ যাবার পর হঠাৎ আদ্রিয়ানের চোখ বাঁধতে গেলে আদ্রিয়ান বিরক্ত হয়ে পড়ল। আরে ভাই, আবার চোখ কেন? ফ্রন্ট সিটের লোকটা চোখ রাঙিয়ে তাকাতে আদ্রিয়ান বিরক্তি নিয়ে পড়ল। আচ্ছা ঠিক আছে, বাঁধুন বাঁধুন। লোকগুলো ওর চোখ বেঁধে দিয়ে একটা গলিতে ঢুকলো। সেখানকার এক গোডানের সামনে গাড়ি থামালো। লোকগুলো আদ্রিয়ানকে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে গেল। তারপরে একটা চেয়ারে বসিয়ে হাত দুটো পেছন থেকে বেঁধে চোখ খুলে দিল। চোখ খুলে দিতেই আদ্রিয়ান চোখ ঝাপটে বলল, বাপরে, আরেকটু হলেই অন্ধ হয়ে যেতাম। তারপর চারপাশে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, কোথায় আছি আমি? আদ্রিয়ান ভুরকুচকে তাকিয়ে বলল, ভাবি, সেটা কোন জায়গা? মানে পৃথিবীর ভেতরে নাকি বাইরে? আদ্রিয়ান মাথা নেড়ে বলল, ও আচ্ছা, বাট আমি আপনাদের কোন কালের ভাই বলুন তো? না মানে আমার জানা মতে আমার বাবার একটাই ছেলে, আর সেটা আমি। আদ্রিয়ান চিন্তিত ফেস করে বলল, না মানে উনি তো আমার বউ, তাই না? ও তো যদি আপনাদের ভাবি হয়, লজিক্যালি আমি ভাই আপনাদের, তাই না? আদ্রিয়ানের এসব ইয়ার্কি ওদের একটু ভালো লাগছে না। তাই ওদের মধ্যে আরেকজন রাগে গজগজ করে বলল, দেখো, খুব বেশি বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। রিক্সার আসছেন, আর ওনার মাথা সবসময় গরম থাকে। খুব ভয়ঙ্কর কিন্তু উনি। তাই নিজের ভালো চাইলে উনি আসার আগেই বলে দাও, নইলে। লোকটা সোজা আদ্রিয়ানের মাথায় বন্দুক তাক করে বলল। সোজা উপরে যেতে হবে। আদ্রিয়ান ভুরু কুচকে লোকটার দিকে তাকিয়ে পড়ল। এই কথায় কথায় এভাবে বন্দুক তাক করার কি আছে? হ্যাঁ, যদি হার্ট ফেল করে মারা যায়, তার দায়ভার কে নেবে? আপনি নেবেন? লোকগুলো হেসে দিল আদ্রিয়ানের কথায়। তারপর গান ছড়িয়ে পড়ল। এই কলিজা নিয়ে রিক ভাইয়ের সাথে লড়তে এসেছো? আমরা ওনার কথায় কাজ করি, তাতেই এই বন্দুক আমাদের কাছে খেলনা। এবার রিক ভাই কি ভেবে দেখো। আদ্রিয়ান এক ভ্রু উঁচু করে পড়ল। বন্দুক আপনাদের কাছে খেলনা? লোকটা বিরক্ত হয়ে বলল, ওই
এত কথা না বলে তাড়াতাড়ি বলো, ভাবি কোথায় আছে? আরজান কিছুক্ষণ চুপ করে ভাবার ভান করে তারপর বলল, কোথায় যেন রেখেছিলাম, ভুলে গেছি। লোকটা আর নিজের রাগটা কন্ট্রোল করতে পারল না। আরজানের পায়ের কাছে একটা শ্যুট করে ফেল। আরজান চমকে গেল। লোকটা বলল, এবার বল, নয়তো পরের শুটে গুলিটা তোর শরীরের ভেতর নিয়ে যাবে। আরজান অবাক হয়ে পড়ল। OMA, এটাকে শ্যুট করা বলে? লোকটা শক্ত কণ্ঠে বলল, তো তোর কি অন্য কিছু মনে হচ্ছে? আরজান হেসে হুট করেই পেছন থেকে হাত সামনে এনে পাশে লোকটার কাছ থেকে এক ঝটকে বন্দুকটা নিয়ে নিল আর সোজা সামনে লোকটার পায়ে শ্যুট করল। লোকটা চিৎকার করে পা ধরে বসে পড়ল। সবাই শক্ট হয়ে তাকিয়ে আছে। আরজান বাঁকা হেসে উঠে ওই লোকটার পাশে গিয়ে বসে পড়ল। একে বলে শ্যুট করা। বন্দুক থেকে গুলি চালালে কারো রক্তই যদি না বেরোয় তাহলে ব্যাপারটা ফান্সি ফান্সি লাগে না? পাশ থেকে একটা লোক আরজানের দিকে তেড়ে আসতে নিলেই লোকটার দিকে না তাকিয়ে তার বাহুতে শ্যুট করলো আরজান। লোকটার বন্দুক হাত ছিটকে উপরে উঠে গেল। আরজান সেটা ক্যাচ করে সামনে বসা লোকটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আর একে বলে টার্গেট। এটুকু বলে উঠে দাঁড়াতেই অন্য একটা লোক আরজানকে শ্যুট করতে গেলে আরজান লোকটার হাতে শ্যুট করলো। সবে অবাকের উপর অবাক হচ্ছে, কারণ আরজান এমনভাবে গুলি চালাচ্ছে দেখে মনে হচ্ছে ও যেন একজন ট্রেন্ড শ্যুটার। এবার দুপাশ থেকে দু লোক ওকে শ্যুট করার জন্য বন্দুক তাক করতে আরজান দু হাত দিয়ে দুপাশের দুজনকে একসাথে শ্যুট করলো, একজনের হাঁটুতে আর একজনের হাতে কবজিতে। আরেকজন লোক বন্দুক তাক করতে আরজান তাকালো লোকটার দিকে। সেটা দেখে লোকটা হকচকিয়ে বলল, ভাই 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 প্লিজ শ্যুট করবেন না, আমি তো এমনি এমনি বন্দুক তুলেছি, বিশ্বাস করুন, আমাকে মারবেন না প্লিজ। কিন্তু আরজান শ্যুট করে দিল আর লোকটা চোখ বন্ধ করে জোরে চিৎকার দিল। কিন্তু কিছুক্ষণ পরে কোনো ব্যথা অনুভব না করে আস্তে আস্তে তাকিয়ে দেখলো আরজান ওর হাতে নয় বরং বন্দুকে শ্যুট করেছিল, যার ফলে বন্দুকটা ওর হাত থেকে পড়ে গেছে। আরজান মুচকি হেসে প্রথম যাকে শ্যুট করেছিল তার দিকে তাকিয়ে পড়ল। একে বলে বন্দুক নিয়ে খেলা। কি ভাবছিস হাত বেঁধে রেখেছিলি আমার? তাহলে হাত খুললাম কি করে, তাই তো? আর এই গাধা, এই আদ্রিয়ান আবরার জোহায়ের তাবু গেরা, পাল গেরো, বর্ষি গেরো, ফিশারি ম্যান্স গেরো, এরকম আরও অনেক গেরো বাঁধতেও জানি, এক ঝটকায় খুলতেও জানি। আর তুই তোর এই মোটা মাথা দিয়ে আমায় আটকে রাখবি? হ্যাঁ? লোকটা পা চেপে ধরেই হুঙ্কার দিয়ে পড়ল। ওই আরজান এবার এমন জোরে ও বলে উঠে ধমক দিল যে উপস্থিত সবাই কেঁপে উঠল, সাথে সামনের ব্যক্তিটিও। আরজান দাঁতে দাঁত চেপে পড়ল। বনের হায়নার হুঙ্কারে শুধু হাতে গোনা কয়েকটা পশু পিছিয়ে যায়, আর সিংহের গর্জনে পুরো বন কেঁপে ওঠে। এরপর আরজান সবাইকে ইশারা করে একটা জায়গায় বসতে বলল। ইতিমধ্যে আরজানের যে রূপ ওরা দেখেছে, তারপর পাল্টা কিছু বলার সাহস আর নেই ওদের মধ্যে। তাই সবার নিজের আঘাত স্থানগুলো চেপে ধরে কোনো মতে এক জায়গায় এসে বসলো। আরজান উঠে দাঁড়িয়ে হাতের গানটা ঘোরাতে ঘোরাতে ওদের দিকে তাকিয়ে বলল, কি ভেবেছিলি শান্ত হাসিখুশি নরম স্বভাবের একজন রকস্টারকে তুলে নিয়ে আসবে? হ্যাঁ, গান তাক করে ভয় দেখাবে আর সে ভয় পেয়ে সুরসুর করে সব বলে দেবে? লাইক সিরিয়াসলি? সবাই হতভম্বের মতো তাকিয়ে আছে আরজানের দিকে। আরজান হেসে বলল, যদিও তোদের কোনো দোষ নেই, আসলে আমার সাথে বরুণ ধাওয়ানের ম্যাজেরা হিরো ফিল্মের ওই ডায়লগটার খুব মিল আছে। সবাই আমাকে শান্ত, নম্র, ভদ্র, মজার একটা মানুষ মনে করে। করবেই তো, मैं दिखता हूँ সুইট, লিটল, সো আমি টাইপ কানা। কিন্তু এটা ভেবেই সবাই ভুলটা করে ফেলে, ঠিক তোদের মতো। কারণ এটা খুব কম লোকেই জানে যে অ্যাকচুয়ালি मैं हूँ बहुत बड़े হারামি টাইপ का एक आदमी। লাস্ট লাইনটা বলার সময় আরজানের মুখে এক অদ্ভুত হিংস্রতা দেখা গেল, যেটা দেখে ওরা সকলে একটা শুকনো ঢোক গিল। এইদিকে নিউজ চ্যানেলে বারবার করে ব্রেকিং নিউজ হিসেবে টেলিকাস্ট হচ্ছে। খবরটা ইতিমধ্যে শহরের তোলপাড় বাঁধিয়ে দিয়েছে। আসলে রাস্তায় ওকে যারা তুলে নিয়ে যেতে দেখেছে তারাই খবরটা ছড়িয়েছে। কথায় আছে না, খারাপ খবরগুলো বাতাসের আগে ছড়িয়ে যায়। আর সেটা যদি হয় কোনো সেলিব্রিটির খবর, তাহলে তো কথাই নেই। অনিমা জুস খেতে খেতে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎ করেই নিউজ চ্যানেলে এই খবরটা দেখার সাথে সাথেই অনিমার হাত থেকে জুসের গ্লাসটা পড়ে গেল। অনিমার হাত পা সব অসম্ভব রকম কাঁপতে শুরু করলো। ওর কানে রিকের বলা সেই কথাটাই বাজতে লাগলো, আমার জিনিসে হাত দিয়েছে, মরতে তো ওকে হবেই। অনিমার শ্বাস আটকে আসার উপক্রম হয়েছে। সারা শরীর ইতের মধ্যেই ঘেমে একাকার হয়ে গেছে।
আদ্রিয়ানকে ওরা তুলে নিয়ে গেছে। এটা ভাবতেই ওর হৃদস্পন্দন থেমে যেতে চাইছে। ওর চোখের সামনে ওর আব্বুর ঝুলন্ত লাশটা ভেসে উঠছে। যদি আদ্রিয়ানকে ওরা... এসব চিন্তা করতেই ওর শরীর পুরো অবশ হয়ে যেতে লাগলো। গ্লাস ভাঙ্গার আওয়াজে সার্ভেন্টরা সব ছুটে এলো। অনিমা সেন্সলেস হয়ে পড়ে যেতে নিলেই সার্ভেন্টরা এসে ধরে ফেলো ওকে ধরে আদ্রিয়ানের রুমে নিয়ে শুয়ে দিয়ে আদ্রিয়ানের নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোনটা বন্ধ পেল। একজন বলল,